আচ্ছা, এটাই লাস্ট সেট। এটা হলেই হয়ে যাচ্ছে। মডেল সেটের ১০ টা সেট ছিল, লাস্ট সেট। ঠিক আছে? ১ম ঠিক আছে? এবং কোনো মডেল সেটেরই এমসিকিউ নিয়ে ডিসকাশন করিনি। আজকে বলে দিচ্ছি সেটটা। এমসিকিউ গুলো নিয়ে এখন দিয়ে ডিসকাশন করতে হবে। ফার্স্ট পয়েন্ট বলেছে প্রফিট অ্যান্ড লস অন রিভ্যালুয়েশন ডিস্ট্রিবিউট অ্যামাং দ্য, মানে রিভ্যালুয়েশন থেকে যে প্রফিট বা লস হয় ওটা কাদের মধ্যে ভাগ করতে হয়? পুরনো পার্টনারদের মধ্যে। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার এটা হয়ে গেল। সেকেন্ড, ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট পার্টনার্স আর এন্টাইটেল, মানে পার্টনারশিপ বিজনেসে যদি এগ্রিমেন্ট করা না থাকে তাহলে পার্টনাররা কি পায়? ইকুয়াল প্রফিট শেয়ারিং রেশিও পায়, তাই তো? আছে এখানে এই যে ইকুয়াল শেয়ার ইন প্রফিট, এটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? বুঝতে পারলি ব্যাপারটা? আচ্ছা, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট? এটা এক ধরনের নমিনাল অ্যাকাউন্ট। ৪ নম্বর বলছে দ্য ব্যালেন্স অফ পার্টনার, কালকেই বলছিলাম মানে ফিক্সড ক্যাপিটাল হয় না? দুটো হয়, একটা ফিক্সড ক্যাপিটাল হয়, একটা ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল হয়। ফিক্স ফিক্সড ক্যাপিটালে দুটো অ্যাকাউন্ট খুলতে হয়। কি অ্যাকাউন্ট খুলতে হয়? একটা পার্টনার্স ক্যাপিটাল আর একটা পার্টনার্স কারেন্ট। ফ্লাকচুয়েটিং ক্যাপিটালে একটাই অ্যাকাউন্ট খুলতে হয়, তাকে বলা হয় পার্টনার্স ক্যাপিটাল। তো এখানে বলেছে দ্য ব্যালেন্স অফ পার্টনার ফিক্সড ক্যাপিটাল আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড। এটা অলওয়েজ কেইড। ঠিক আছে? কালকে বলছিলাম এই কথাটা বারবার। কিন্তু যদি বলতো ক্যাপিটাল না বলে যদি কারেন্ট অ্যাকাউন্ট ডেবিটও হতে পারে, আবার ক্রেডিটও হতে পারে। তারপর বলেছে আ পার্টনার ডিউ 300 দ্য বিগিনিং অফ ইচ মান্থ। আচ্ছা, তাহলে ৩০০ টাকা করে ক্যালকুলেটর বের কর। ১২ মাস, বিগিনিং অফ ইচ মান্থ, পার্সেন্টেজ 5%, বিগিনিং অফ ইচ মান্থ মানে ৬.৫/১২ করে দেখ কত বেরোচ্ছে। বল কত বেরোলো? 97.5। হ্যাঁ, হয়ে গেল। ফার্স্ট আনসার 97.50। তারপর বলছে দ্য ভ্যালু অফ গুডউইল ইনক্রিজেস উইথ দ্য ড্যাশ অফ দ্য ফার্ম, মানে কোনো কোম্পানির বা কোনো প্রতিষ্ঠানের গুডউইলের ভ্যালু বেড়ে যায় যদি ইনক্রিজ ইন প্রফিট হয়, প্রফিট যদি বেড়ে যায়। হয়ে গেল। বইয়ের মধ্যে একটু তোরা রাইট মেরে রাখ, যাদের বই আছে। সাতেরটা কি বলছে? এ অ্যান্ড বি আর ইকুয়াল পার্টনার। এ আর বি দুজন হচ্ছে ইকুয়াল পার্টনার, 1:1। দে এগ্রি টু শেয়ার প্রফিটস ইন আ রেশিও 3:2। আচ্ছা, প্রথমে 1:1 ছিল, তারপর ওদের প্রফিটটা হলো নিউ রেশিও হলো 3:2। দ্য ইন্ডিভিজুয়াল পার্টনার্স গেইন অর স্যাক্রিফাইস ডিউ টু চেঞ্জ ইন রেশিও। ঠিক আছে তো? তো তো এমসিকিউ দিয়েছে, অত বেশি খাটতে হবে না। মানে যদি স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলা কি ছিল? ওল্ড মাইনাস নিউ। আমি যেকোনো একজনেরটা বলি, ধর এর ওল্ড রেশিও কত ছিল? 1/2। আর এর নিউ রেশিও কত? 3/5। মানে 1/2 থেকে 3/5 করি, এটা তো এর করলাম। এর স্যাক্রিফাইস বের করছি, তাই না? আর কিছু করতে হবে না, শুধু এইটুকু রাফ করলে বেরিয়ে যাবে। ২ ৫ এর এলসিএম করলে হয় ১০, ২ ১০ ৫, আর ৫ হলো, ওখানে ৫ হলো, আর হচ্ছে ৫ কে ১০, ২ ৩ ৬, মানে -১/১০। তার মানে কি হলো? এটা গেইন হলো। এ হয়েছে গেইন। এ গেইন করেছে ১/১০। দেখ এখানে কোনো অপশন আছে? এ গেইন করেছে ১/১০। প্রথমটা বলেছে এ গেইন করেছে ১/১০। তাহলে বি স্যাক্রিফাইস করেছে ১/১০, এটাই কারেক্ট অ্যান্সার হবে। কিন্তু সেকেন্ড অ্যান্সারটা কি দিয়েছে? এ স্যাক্রিফাইস করেছে, না এ স্যাক্রিফাইস করেনি। সির অ্যান্সার কি? এ গেইন করে ৩/৫, না এ ৩/৫ গেইন করেনি। তারপর ডি স্যাক্রিফাইস, তাহলে কারেক্ট অ্যান্সার বুঝতে পারলি? শুধু ছোট্ট একটু রাফই বেরিয়ে গেল, ছোট্ট রাফই বেরিয়ে গেল। বুঝতে পারলি? ছোট্ট একটা রাফই বেরিয়ে গেল কিন্তু। কারণ ধর, যে একজন স্যাক্রিফাইস করলে আরেকজন গেইন করবে। সিম্পল ব্যাপার। আর এ যতটা গেইন করবে তাহলে বি ঠিক ওই পোরশনটাই স্যাক্রিফাইস করবে। আচ্ছা, নেক্সট কি বলছে? দ্য নেচার অফ প্রফিট অ্যান্ড লস। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন নেচারটা কি, এটা বলার অপেক্ষা রাখে না। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কি ধরনের অ্যাকাউন্ট? এটা নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট হয়ে গেল। তারপর ডিবেঞ্চার হোল্ডার গণ। ডিবেঞ্চার হোল্ডারটা কি? ডিবেঞ্চার হোল্ডারটা হচ্ছে ওনার অফ দ্য কোম্পানি, কোনোদিন নয়। ওনার অফ দ্য শেয়ার হোল্ডার হচ্ছে ওনার অফ দ্য কোম্পানি। ঠিক আছে? ডেটার্স অফ দ্য কোম্পানি, কোম্পানি ডেটার্স না, কোম্পানি ডেটার্সও নয়। ক্রেডিটার্স অফ দ্য কোম্পানি, হ্যাঁ এটা কারেক্ট অ্যান্সার। ডিবেঞ্চার হোল্ডারকে কোম্পানি ক্রেডিটার্স। আচ্ছা, তারপর দেখ কি বলেছে? ওয়াই লিমিটেড। এমসিকিউ দেখ হয়তো এখন অনেক কোশ্চেনই হয়তো তোর কমন ইয়ারের মধ্যে আছে, কিন্তু আবার অনেক কোশ্চেন নাও থাকতে পারে। কিন্তু এই অ্যাকাউন্টস এর এমসিকিউ তো ম্যাটার করে না। তুই যত প্র্যাকটিস করবি তুই এমনি নিজে কনফিডেন্স চলে আসবে পরীক্ষায় এমসিকিউ সম্পর্কে। ওয়াই লিমিটেড ইস্যুড ইক্যুইটি শেয়ার অফ রুপিস 10 ইচ এট এ প্রিমিয়াম পেবেল অন অ্যাপ্লিকেশন। মানে ওয়াই কোম্পানি এতগুলো শেয়ার বেচতে চায়, ১০ টাকা দামের শেয়ার প্রিমিয়ামে বেচতে চায়। আচ্ছা, প্রিমিয়ামের টাকা এখনো চোখে পড়েনি। অ্যাপ্লিকেশন ২ টাকা, অ্যালটমেন্ট ৫ টাকা, ২ ৫ ৭, আর কল ৫, ১২ টাকা, টোটাল ১২ টাকা। তাহলে প্রিমিয়াম ২ টাকা। এটাই জানতে চেয়েছে। ১১টা কি বলছে? বলছে যে 2000 শেয়ার অফ রুপিস 10 ইচ
ওয়ার ইস্যুড বাট অল দিস শেয়ার্স ওয়ার ফরফিটেড নন পেমেন্ট অফ কল মানি, কারণ শেয়ারগুলো ফরফিট করেছে কেন, 2,000টা শেয়ার ফরফিট করেছে কারণ কলের 3 টাকা দিতে পারেনি। সেই শেয়ারগুলো পরবর্তী সময় রিইস্যু করেছে 8 টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে, হোয়াট অ্যামাউন্ট, আচ্ছা হোয়াট অ্যামাউন্ট উইল বি শোড ডিসকাউন্ট। আচ্ছা ডিসকাউন্টে কত টাকা দেখাতে পারবো, ডিসকাউন্টে কত টাকা দেখাবো। ও তারপর আরো একটু বলেছে, রিইস্যু 8 টাকা করে। আহ, ঠিক আছে, হোয়াট অ্যামাউন্ট, আচ্ছা বলে দিয়েছে। তার মানে ডিসকাউন্ট কত হতে পারে, তুই 10 টাকা দামে শেয়ার রিইস্যু করে তুই 8 টাকা পেয়েছিস, তাহলে ডিসকাউন্ট তো 2 টাকা হলো। তাহলে 2,000 ইন্টু 2 4,000 টাকা। বুঝতে পারলি তো? 11-র অ্যান্সারটা ডি হবে, 11-র অ্যান্সার ডি হবে। কি দিয়েছে বুঝতে, এ দিয়েছে কেন, এ দেবে কি করে, এ দেবে কেন? বলছে 2,000টা শেয়ার ইস্যু করা হয়েছিল, ঠিক আছে, বাট অল দিস শেয়ারস ওয়ার ফরফিটেড, সবকটা শেয়ার ফরফিট করা হয়েছে কেন, কলের টাকা দিতে পারেনি বলে। পরে আবার সেই শেয়ারগুলো রিইস্যু করা হয়েছে, রিইস্যু করে টাকা আসছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো শেয়ার, 2,000টা শেয়ার রিইস্যু করছি 8 টাকা করে, ঠিক আছে, তার মানে 16,000 টাকা। আর পেলাম না কত টাকা, 2 টাকা করে, 2,000 ইন্টু 2 4,000 টাকা, 4,000 টাকা অ্যান্সার হবে, ভুল দিয়েছে। ডিসকাউন্ট যদি জানতে চাই তাহলে 4,000 টাকা হবে, ঠিক আছে তো। কত টাকা রিসিভ করেছে, তখন বলতাম 16,000 টাকা রিসিভ করেছে, ঠিক আছে তো। যদি বলতো ক্যাপিটাল রিজার্ভ কত হয়েছে, হ্যাঁ সেটা যদি বলতে চাই, যদি বলতো ক্যাপিটাল রিজার্ভ কত হয়েছে, তখন বলতাম ক্যাপিটাল রিজার্ভ কত, ও মানে ওই 3 টাকা পাইনি, মানে 7 টাকা পেয়েছিল, 7 টাকা পেয়েছিল, আর শেয়ারগুলো যখন বেচলো রিইস্যু করলো 2 টাকা লসে, মানে 5, তাহলে 10,000 টাকা হতো। যদি বলে ক্যাপিটাল রিজার্ভ তাহলে 10, ওরা যেটা অ্যান্সার 10,000 টাকা দিয়েছে, ক্যাপিটাল রিজার্ভ 10,000 টাকা, কিন্তু ডিসকাউন্ট 4,000 টাকা। মানে কোশ্চেনটার অ্যান্সারটা ভুল লাগছে আমার কাছে, বইতে যে অ্যান্সার দিয়েছে আমার কাছে ভুল লাগছে, আমার কাছে 4,000 টাকা কারেক্ট লাগছে, কারণ আমি যদি মনে করি ডিসকাউন্টটা, ডিসকাউন্ট বের করতে পারি তাহলে 4,000, যদি বলে ক্যাপিটাল রিজার্ভ তাহলে 10,000, ঠিক আছে, বুঝিয়ে দিলাম কিন্তু আমি। রেট অফ ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স, এ তার পড়ার দরকার নেই, ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্সের উপর রেট কি ছিল, 12%, 12%, ব্যাস। তারপর বলছে কি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট এটা বলার অপেক্ষা রাখে না, পার্সোনাল অ্যাকাউন্ট। পরীক্ষায় অ্যাপ্লিকেশন দিক, অ্যালটমেন্ট দিক, কল দিক, পার্সোনাল অ্যাকাউন্টই হয়, ঠিক আছে তো। তার বলছে হু আর দ্য ওনার অফ, কিছুক্ষণ আগেই বললাম একটা কোশ্চেন এই পেজেই ছিল, হু আর দ্য, তোর কি ছিল, মানে ওখানে একটা কোশ্চেন ছিল না, মানে আগে একটা কি ছিল, ও ডিবেঞ্চার হোল্ডার কে, কে ছিল, তো ওখানে বললাম ক্রেডিটার্স অফ কোম্পানি, ডিবেঞ্চার হোল্ডার হচ্ছে কোম্পানি ক্রেডিটার্স, আর শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির মালিক। তাহলে এখানে বুঝতে পারলি অ্যান্সারটা, শেয়ার হোল্ডার। বলছে একটি প্রাইভেট, কি বলছে, হোয়াট শুড বি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার ইন প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটা জানিস ম্যাক্সিমাম মেম্বার কত হয়, প্রাইভেট, প্রাইভেট পাবলিক বলেনি, প্রাইভেট কোম্পানি শুরু হয় 2 জন থেকে, 2 থেকে 100, আগে 50 ছিল সেটা এখন 100 করে দিয়েছে, ঠিক আছে, যেটা 100 হবে। কি দিয়েছে বইটা অ্যান্সার, 15টা, 15টা কি সব দিয়েছে অ্যান্সার বইতে, 15টা এ দিয়েছে তোর, ভুলভাল অ্যান্সার। আরে প্রাইভেট লিমিটেড কোম্পানির মেম্বার কত ছিল তোর বইতে যখন পড়বি, এমনি তো তুই 11 থেকে পড়ছিস, 2 থেকে তো তোর কত ছিল, 50 ছিল আগে, আগে তো 50 ছিল, 2 থেকে 50 ছিল, এখন সেটাকে 100 করেছে, ঠিক আছে তো, এখন সেটাকে 100 করেছে। তো বইতে 20 দিয়েছে, 20 কোনোদিন ছিল না, 20 তো পার্টনারশিপ বিজনেস ছিল, পার্টনারশিপ বিজনেসে ম্যাক্সিমাম মেম্বার 20 ছিল, তাই না, তো বলে দিয়েছে অ্যান্সার, ঠিক আছে তো। দেখবি বইতে, বইতে লিখিয়েছিলাম আমি, বইতে লেখা ছিল, নোটটা দেখবি তোদের, বিনয় বলে দিচ্ছি। ও এই যে বলেছে, বইতে কি বললাম আমি, বলছে প্রাইভেট লিমিটেড কোম্পানির মিনিমাম মেম্বার তো ছিল 2 জন, ঠিক আছে, মিনিমাম ছিল 2 জন, তো 2 থেকে সর্বোচ্চ সদস্য সংখ্যা 200 জন বলেছে, 200 জন আছে, 200 অপশন আছে এখানে, মানে এটা নতুন নতুন নিয়মে হয়েছে, আমি আনার পরে আমি 200 হুম, বড় হয় 400। কোনটা দেখি বের কর।
হ্যাঁ, তাহলে 200 জন। এখানে অপশনটা না একটু ভুল দিয়েছে, বুঝিস তো? এই যে এখানে অপশন দিয়েছে, এটা পুরনো নিয়ম ফলো করে অপশন দিয়েছে। আর পুরনো নিয়ম ফলো করলে অ্যান্সার হবে 50। কি বললাম বুঝতে পারলি তো? পুরনো নিয়ম ফলো করলে, কারণ এখন যে বর্তমানে প্রাইভেট লিমিটেড কোম্পানির বর্তমানে ম্যাক্সিমাম মেম্বার এখন 200 জন, এখন 200 জন। নতুন আইন বলছে 200 জন। কিন্তু আগে ছিল সেটা 50 জন। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে কত? এটা কারেক্ট অ্যান্সার কত হবে? 50 জন। ঠিক আছে? কারেক্ট অ্যান্সার মানে এই কোশ্চেন ওই 50 হওয়া উচিত, 50 হওয়া উচিত। তারপর বলেছে ফেস ভ্যালু অফ শেয়ার 20 টাকা, 16 টাকা কল করা হয়েছে, 10 টাকা পেড আপ হয়েছে। হোয়াইল ফরফিটিং দ্য শেয়ার্স, ফরফিচার কত কেইট করবো? 10 টাকা কেইট করবো। তার বোঝা গেল এটা কেন 10 টাকা হলো। কারণ হচ্ছে আমি কল করেছিলাম কত টাকা করে? 16 টাকা করে কল করেছিলাম, কিন্তু তার মধ্যে কত টাকা রিসিপ্ট হয়েছে? কত টাকা রিসিপ্ট? 10 টাকা রিসিপ্ট হয়েছে। তো বলছে ফরফিচার কেইট মানে যত টাকা রিসিপ্ট হয়। 17টা বলছে ইফ 5000 ইকুইটি শেয়ারস অফ 100 ইচ আর ইস্যুড এট এ প্রিমিয়াম 5%, 5000টা ইকুইটি শেয়ার 5% প্রিমিয়ামে ইস্যু করা হয়েছে। টোটাল মানি কত রিসিভ হয়েছে? 5000 ইন্টু 105 কত হয়? 5,25,000। ঠিক আছে? 5,25,000। তারা বলেছে ইফ ফুললি পেড শেয়ার্স অফ রুপিস 17 লাখ আর ইস্যুড ফর পারচেস অফ বিজনেস হ্যাভিং নেট অ্যাসেটস 15 লাখ, 15 লাখ টাকার অ্যাসেট কিনে আমি 17 লাখ টাকা পেমেন্ট করছি। তার মানে আমি পেমেন্ট যে 2 লাখ টাকা এক্সট্রা করলাম, 2 লাখ টাকা যে এক্সট্রা পেমেন্ট করলাম, তাকে বল আমি 15 লাখ টাকার অ্যাসেট নিয়ে 17 লাখ পেমেন্ট করলাম। আমি বেশি পেমেন্ট করলাম। তা বেশি পেমেন্ট করলে সেটা আমার লাভ হয় না লস হয়? লস হয়। আর লসকেই বলা হয় গুডউইল। লসকেই বলা হয় গুডউইল। যদি লাভ হতো বলতো ক্যাপিটাল হিসাবে। এটা গুডউইল হবে অ্যান্সার। তারপর কি বলেছে? গ্রস প্রফিট রেশিও বলেছে 25% অন কস্ট, কস্টের উপর জিপি বলেছে 25%, সেল বলেছে 6 লাখ টাকা। তাহলে কস্ট প্রাইস কত? সিম্পল ব্যাপার, একদম সিম্পল কোশ্চেন দিয়েছে। এটা তো নিজেরাও বলতে পারবি। আমি অনেক রকমভাবে সিস্টেম শিখিয়েছিলাম। এবার কিভাবে করবি দেখ, আমি শিখিয়েছিলাম, কি শিখিয়েছিলাম? কস্ট প্লাস প্রফিট ইকুয়াল টু সেলস। প্রফিট বলেছিল 25, কার উপর? কস্টের উপর বলেছে, কস্ট ছিল 100, তাহলে সেল কত? 125। ঠিক আছে? আমাকে বের করতে কি বলেছে? কস্ট। তাহলে 6 লাখ টাকা 125-এর সমান, তাহলে 100 কত? তাহলে ক্যালকুলেটর নে, 6 লাখ ইন্টু 100 বাই 125 করে অ্যান্সার বেরিয়ে যাবে। কত বেরিয়েছে আমি জানি না, করে দেখ। 6 লাখ ইন্টু 100 বাই 125 করে 4,80,000, তাহলে 4,80,000 হবে অ্যান্সার। এটাই আছে অ্যান্সার। এবার বলছে আন্ডার হুইচ অ্যাক্টিভিটি ডিভিডেন্ড পেইড। আচ্ছা, ডিভিডেন্ড পেইড কোন অ্যাক্টিভিটিসে আসে? ক্যাশ ফ্লোর, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে? ডিভিডেন্ড পেইড যদি বলতো ডিভিডেন্ড রিসিভ, তখন হয়তো ইনভেস্টিং। তারপর একটা রেশিওর একটা অঙ্ক দিয়েছে, খুব সোজা অঙ্ক, খুব সোজা অঙ্ক, ক্লাসে বহুবার করানো অঙ্ক। কারেন্ট রেশিও বলছে 5:3, ওয়ার্কিং ক্যাপিটাল 2,40,000, কারেন্ট লায়াবিলিটি কত হবে? তাহলে ব্যাপারটা কি হয়? এখানেই ছোট করে করেছি, সিএ বাই সিএল হচ্ছে 5/3। তাহলে এখান থেকে তোকে যদি তুই সিএল বের করিস, এখান থেকে সিএল বের করিস, যা খুশি একটা বের করলেই হলো। তুই কি বলতে পারিস যে 5CA ইকুয়াল, সরি কি 5CA বলছি, 3CA, 3CA ইকুয়াল টু 5CL। ঠিক আছে? তাহলে সিএ কত বেরোবে? 5CL বাই 3, হ্যাঁ কি না? তারপর ওয়ার্কিং ক্যাপিটাল বের করা মানে কি? সিএ মাইনাস সিএল। ওয়ার্কিং ক্যাপিটাল কত বলেছে অঙ্কে বল? 2,40,000। সি এর জায়গায় লিখবো 5CL বাই 3 মাইনাস সিএল। ঠিক আছে? এবার 5CL বাই 3 থেকে সিএল বাদ দিলে কত হয়? 5CL থেকে মানে একবারে বলে, যেগুলো জানি সেগুলো তো শেখাতে হবে না এখন এই মুহূর্তে এসে, জাস্ট তোকে অপশন বলতে হবে। 5CL থেকে 3CL বাদ দিলে 2CL, 2CL বাই 3, তাই তো? 2CL বাই 3 ইকুয়াল টু 2,40,000। তাহলে কত হচ্ছে? এই 2 আর এই 2,40,000 কাটলে কত হয়? 1,20,000 হয়। তাই তো? 1,20,000 সাথে 3 গুণ করলে কত হয়? 3,60,000 টাকা। তাহলে সিএল হওয়া উচিত 3,60,000। তো এখানে অপশন আছে 3,60,000। হ্যাঁ, 3,60,000 আছে। এই যে পরীক্ষায় যখন এমসি করবি এইটুকুই রাফ করবি। দেখ আমি কতটুকু করে দেখছি, আমি এইটুকু করে দেখলাম জাস্ট। ঠিক আছে? এইটুকু করে দেখলাম। 3,60,000, তাই তো? তাহলে 21-এরটা হবে 3,60,000। সি। তাহলে আর পরীক্ষায় এই যখন রাফ করবি, রাফের যে জায়গা থাকবে না, সেই জায়গায় রাফ করবি, লিখে দাগ নাম্বার লিখে অবশ্যই রাফ করবি, ওইটুকুই করবি। রাফটা করে আবার কেটে দিবি না, করে গাছ গাছ করে কেটে দিবি না। ঠিক আছে? ওরকম করবি না, রাখবি যে আমার যেইটুকু দরকার সেইটুকুই করবি। আচ্ছা, নেক্সট কি বলেছে? আন্ডার হুইচ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার্ড, বলার অপেক্ষা রাখে না, AS3 হবে। তারপর বলেছে কি হুইচ অফ দ্য ফলোইং
রিকোয়ার্ড ফর মানে ফিনান্সিয়াল অ্যানালিসিস করতে কি দরকার হয়? রেশিও দরকার হয়? হ্যাঁ, দরকার হয়। ক্যাশ ফ্লো দরকার হয়? হ্যাঁ, দরকার। কমন সেন্স স্টেটমেন্ট দরকার হয়। তাহলে অল অফ দিস হবে। লাস্ট পয়েন্ট বলেছে কি? এটাই শেষ হয়ে যাচ্ছে তাহলে। ইফ ক্রেডিটর্স টার্নওভার রেশিও ৮, এটা রোজ বলি, রোজ একটা কথাই বলি। ক্রেডিটর্স টার্নওভার রেশিও তোকে ৮ বলে দিয়েছে। তাহলে এভারেজ পেমেন্ট পিরিয়ড কি? আগের দিন কালকেই তো ফর্মুলা বললাম, মনে আছে? বললাম কি 12/CTR বলেছিলাম। 12/CTR। তাহলে কর 12/CTR করলে কত হচ্ছে? 1.5 1.5 দেখি আমি যে কর এমসিকিউ মানে এ পেজে কি এমসিকিউ টাফ লাগে একটা? টাফ লাগেনি, মানে তোকে এগুলো কি প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস। তুই যত প্র্যাকটিস করবি না, ধর যেকোনো একটা পেজ প্র্যাকটিস করবি, ও কিন্তু ইয়ার দিয়ে এই যে কোশ্চেন গুলো আছে না 15 থেকে 24 এর মধ্যে কিন্তু এমসিকিউ গুলো আছে। তুই যত প্র্যাকটিস করবি 15 থেকে 24 রিভাইজ হয়ে যাবে। রিভাইজ প্র্যাকটিস করতে হবে। এবং এই জন্য বলছি তোর প্র্যাকটিস করবি, প্র্যাকটিস করে না বইয়ের মধ্যে তুই পেন্সিল দিয়ে রাইট মারবি। এবার প্রত্যেকদিন পড়তে যখন আসবি, ধর একটা দুটো করে পেজ আমি তো চেক করি, তোর পুরো মাথার মধ্যে গেঁথে যাবে এমসিকিউ গুলো। আচ্ছা, এবার দেখ এসএকিউ কি দিয়েছিল জাস্ট বলে দিচ্ছি, এখানে তো আর ডিসকাশন করব না। পার্টনারশিপ ডিড কাকে বলে? আমাদের নোটে লেখানো ছিল, ঠিক আছে? ফিক্সড ক্যাপিটাল কাকে বলে? নোটে লেখানো ছিল। গুডউইল কাকে বলে? নোটে লেখানো ছিল, ঠিক আছে? গুডউইল কাকে বলে? নরমালি গুডউইল কাকে বলে বলবি, স্যার এটা হচ্ছে এক ধরনের ইনট্যানজিবল কি অ্যাসেট? ফিক্সড অ্যাসেটস, ঠিক আছে? এটা এক ধরনের ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেটস, ঠিক আছে তো? আর গুডউইল কি করে তৈরি হয়? কোম্পানি যখন প্রফিট হয়, প্রফিট থেকেই তার গুডউইলটা তৈরি হয়। আচ্ছা, সুপার প্রফিট কাকে বলে? তো কালকেও বললাম, সুপার প্রফিট এটাও নোটে লেখা ছিল, এক্সেস অফ নরমাল প্রফিট, ঠিক আছে তো? আচ্ছা, তারপর কি বলছে? দেখ একটা অঙ্ক দিয়েছে, হোয়াট উইল বি দ্য জার্নাল এন্ট্রি অফ ওভার ভ্যালুয়েশন অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং? অ্যাডমিশন হোক আর রিটায়ারমেন্ট হোক, অ্যান্সার একই দাঁড়াবে। তো বলছে যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু তুই আহ, অতিরিক্ত দেখিয়েছিস, অতিরিক্ত দেখিয়েছিস, বেশি দেখিস, তার জার্নালটা লিখতে বলতে। দেখ ভাব, ভাব, ল্যান্ডের ভ্যালু যত দেখানো উচিত তুই বেশি দেখিয়েছিস, তাহলে কি করতে? কমাতে হবে। ল্যান্ডকে কমাতে হবে। তার মানে ডিভ্যালুয়েশন টু ল্যান্ড জার্নালটা হবে। এই জার্নালটা যদি না জানিস তাহলে তুই লিখে রাখতে পারিস। আর তো জানলে তো ভালো। ওকে, জার্নাল হবে ডিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট, ঠিক আছে তো? আচ্ছা, স্যাক্রিফাইসিং রেশিও লেখা ছিল, গেনিং রেশিও লেখা ছিল, প্রসপেক্টাস কাকে বলে লেখা ছিল, অথরাইজ ক্যাপিটাল লেখা ছিল, কল সিরিয়াল লেখা ছিল, ফরফিচার অফ শেয়ার লেখা ছিল, সবই সবই সাজেশনের মধ্যে দেওয়া আছে। রিইস্যু অফ ফরফিচার শেয়ার এটাও লেখা ছিল। সব দেখ কোশ্চেন গুলো ছিল, জাস্ট এইগুলো তোকে এই যে এই মডেল পেপারে যে কোশ্চেন গুলো ছিল, একদিন বসবি, পুরো যে কটা কোশ্চেন ছিল পুরো মানে পড়া তো আছেই, একবার দুবার মানে আধ ঘন্টা একবার রিভাইজ করে নিবি, রিভাইজ করে না দেখে খাতায় লিখে ফেলবি। কারণ তোর কিন্তু এমসিকিউ আর এসিকিউ থেকে নাম্বার তুলতে হবে কিন্তু, ভালো নাম্বার আশা করতে চাস। আচ্ছা, তারপর কি বলেছে? হোয়াট ডু মিন বাই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস? এটাও নোটে লেখানো ছিল, আমার যতদূর মনে পড়ছে। হোয়াট ডু মিন বাই কমন সেন্স? সব কটা লেখা কোশ্চেন। বলছে এই যে আমি আগের দিন কাদেরকে বলছিলাম, তোদের কাছেই বলছিলাম যে ব্যালেন্স শিট রেশিও, ব্যালেন্স শিট রেশিওর একটা উদাহরণ দাও। আমি একটা শিখিয়েছিলাম কি করে বলতে হয় ব্যালেন্স শিট রেশিও। ব্যালেন্স শিট রেশিওর উদাহরণ মানে কি বলতো? রেশিও মানে কি? রেশিও কাকে বলে জানিস তো? এই যে যেকোনো রেশিও হয় নিউমারেটর বাই ডেনোমিনেটর, তাই তো? ওপরে কিছু থাকবে, নিচে কিছু। ওপরটাকে বলে নিউমারেটর, নিচেরটাকে বলে ডেনোমিনেটর। তাহলে ওপরে একটা সংখ্যা থাকবে, ওপরে কিছু থাকবে, নিচে কিছু থাকবে। ব্যালেন্স শিট রেশিও মানে ওপরেও ব্যালেন্স শিটের আইটেম, নিচেও ব্যালেন্স শিটের আইটেম, তাকে বলে ব্যালেন্স শিট রেশিও, ঠিক আছে? কারেন্ট রেশিও, কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেটস ব্যালেন্স শিট, কারেন্ট লায়াবিলিটি ব্যালেন্স শিট। তাহলে ওপরটাও ব্যালেন্স শিটের আইটেম, নিচেরটাও ব্যালেন্স শিটের আইটেম। তাহলে তাহলে হয়ে গেল, এটা হয়ে গেল ব্যালেন্স শিট রেশিও। কি বললাম? কারেন্ট রেশিও হতে পারে। ও একটা বললো ডেপ্ট ইকুইটি রেশিও, ভাবি ওটা হয় কি হয় না? ডেপ্ট রেশিও ফর্মুলা কি? ডেপ্ট বাই ইকুইটি। ডেপ্ট মানে ব্যালেন্স শিটের আইটেম, ইকুইটি মানে ব্যালেন্স শিটের আইটেম, এটাও হবে। মানে মুখস্থ করতে হয় না, এই কোশ্চেনটা মুখস্থ করার দরকার, এমনি বোঝা, কমন সেন্স, আরে কমন সেন্স, ঠিক আছে তো? এখন তুই যদি বলিস স্যার আমার বলতে ইচ্ছা করছে, ধরুন না স্টক টার্নওভার রেশিও, আরে ভাই স্টক টার্নওভার রেশিও কোনোদিন হতে পারে না। কারণ স্টক টার্নওভার রেশিও ফর্মুলা কি? ওপরে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, নিচে আবার স্টক কস্ট। এটা হচ্ছে মিক্সড স্টেটমেন্ট রেশিও হতে পারে, মিক্সড রেশিও। মানে মিক্স কেন হলো? একটা পিএল এর আইটেম, একটা ব্যালেন্স শিটের আইটেম, দুটোর আইটেম মিলিয়ে থাকলে তাকে বলে মিক্সড রেশিও। আর একই আইটেম থাকলে তাকে বলা হয় ব্যালেন্স শিট রেশিও, ঠিক আছে তো? এবার যদি বলেন না স্যার ধরুন পরীক্ষায় এমন কোশ্চেন দিল, আপনি মিক্সড বললেন আবার ব্যালেন্স শিট বললেন, ধরুন পরীক্ষায় দিয়ে দিল ও রেভিনিউ স্টেটমেন্ট রেশিও, তাহলে কি বলবেন? রেভিনিউ স্টেটমেন্ট রেশিও জানিস কি? গ্রস প্রফিট রেশিও, ঠিক বলেছি। কারণ গ্রস প্রফিট পিএল এর আইটেম, আবার সেল পিএল এর আইটেম। তাহলে বুঝতে পারি তো? তাই এইগুলো সবসময় পড়তে হয় না, কমন সেন্স থেকে লেখা যায়, এগুলো কমন সেন্সের কোশ্চেন, ঠিক আছে তো? আচ্ছা, তারপর জিপি রেশিও, জিপি রেশিওটা কি? তুই লিখে দিবি, তারপর ফর্মুলা দিয়ে দিবি। তারপর হচ্ছে ক্যাশ, বলছে ক্যাশ ইকুইভ্যালেন্ট কাকে বলে? কালকে বললাম ক্যাশ ইকুইভ্যালেন্ট কাকে বলে, মনে হচ্ছে তো? ওই ক্যাশ, ব্যাংক আর মার্কেটেবল সিকিউরিটিজ। আর হচ্ছে হোয়াই ক্যাশ, এটাও নোটে লেখানো ছিল, আমার শিওর এটা নোটে লেখানো ছিল। হোয়াই ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কল্ড পিরিয়ডিক্যাল স্টেটমেন্ট? ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে কেন পিরিয়ডিক্যাল বলে? মানে এটা নির্দিষ্ট সময়ের করা হয়।
ঠিক আছে তো? এরকমই একটা লেখা ছিল। আর বলছে কি একটা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এর এক্সাম্পল দাও, বল না? একটা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এর এক্সাম্পল দাও। ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস কি বলবি বল? একটা বল। ইস্যু ফিনাল ইস্যু অফ শেয়ার, ইস্যু অফ শেয়ার, ইস্যু অফ ডিবেঞ্চার, ডিভিডেন্ড পেইড, তারপর হচ্ছে তো কত আইটেম বলতে পারিস। লোন টেকেন, অনেক পয়েন্ট বলা যায়। যেকোনো একটা পয়েন্ট বললেই হয়। ব্যাস হয়ে গেল। এবার চলে আসি আমরা অঙ্কে চলে আসি। তাহলে পেজটা হয়ে গেল। এই পেজের এই জিনিসগুলো হয়ে গেলে আমরা অঙ্কে চলে আসছি। কালকে যারা পড়তে আসবি দুটো স্কুল হয়ে গেছে, পরের পর দুটো স্কুল পড়ায় না। ৩, ৪ না দুটো না ৩টে। কালকে মিলে দেবো ৩, ৪, ৫। আজকে বসবি পুরো ৩, ৪, ৫ পুরো করে ফেলবি। পুরো ৩, ৪, ৫ করে ফেলবি। পরের দিন মিলিয়ে দেবো পুরো। কিন্তু মঙ্গলবার অ্যাকাউন্টস পরীক্ষা নেবো তো, তার আগে একটু আমি এখন কালকে কস্ট ধরতে চাইছি না। ঠিক আছে? তারপরে আবার বৃহস্পতিবার কস্ট ধরবো। ঠিক আছে? তো কস্ট ধরো বৃহস্পতিবার মডেল পেপার। মডেল পেপার কিন্তু একদিনে কস্ট এর ভাবিস না একটা হবে, দুটো হয়ে যাবে। একদিন দুটো হয়ে যাবে। কস্ট বেশি টাইম লাগবে না। ঠিক আছে তো? তাহলে মঙ্গলবার যেহেতু অ্যাকাউন্টস পরীক্ষা নেবো, তাহলে কালকে সোমবার, কালকে প্রথম দুটো স্কুল হয়ে যাবে। ৩, ৪, ৫ কালকে মিলিয়ে দেবো। ৩, ৪, ৫ টাইম লাগবে। আচ্ছা ৩ নম্বর অঙ্কটা কি বলেছে দেখ। ৩ নম্বর অঙ্কটা বলছে কি, এটা পিএল অ্যাপ্রোর অঙ্ক। বলছে অরিত্র অ্যান্ড অর্পণ আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 3:1। নেট প্রফিট বলে দিয়েছে। ঠিক আছে? পিএল অ্যাপ্রো খুলতে বলেছে। বছরের শুরুতে অরিত্রর ক্যাপিটাল বলেছে ৮০,০০০ টাকা, অর্পণ বলেছে ৬০,০০০ টাকা। আইওসি বলে দিয়েছে 10%, ড্রয়িং বলেছে ২০,০০০ আর ১৫,০০০, ইন্টারেস্ট অন ড্রয়িং বলেছে ১২%, আর স্যালারি বলেছে অরিত্রর এত, অর্পণের এত। সোজা অঙ্ক দিয়েছে, একদমই সোজা অঙ্ক দিয়েছে। সত্যি কিন্তু প্র্যাকটিস করে জানিস অঙ্ক যত প্র্যাকটিস করতে সুবিধা কি হয়, একটা কনফিডেন্সটা চলে আসে। অঙ্ক করলে একটা কনফিডেন্স চলে আসবে। যত অঙ্ক হাতে ধরে প্র্যাকটিস করবি তত একটা কনফিডেন্স আসবে। অঙ্ক যতক্ষণ না তুই হাতে ধরে করবি তোর কনফিডেন্স তোর কাছে আসবে না। যতই দেখিস আমি পারবো কিন্তু পরীক্ষা হলে কি অসুবিধা হবে, অঙ্ক হাতে ধরে প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে কি লিখবো, কেইট দিকে লিখবো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে কি লিখবো, প্রথমে নেট প্রফিট। নেট প্রফিট কত টাকা বলেছে? ১.৫ লাখ টাকা। ঠিক আছে? নেট প্রফিট ১.৫ লাখ টাকা লিখে দিলাম। ডেবিটে লিখবো টু আইওসি মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কি কি নাম? অরিত্র আর অর্পণ। এখানে লিখবো অরিত্র। অরিত্রর ক্যাপিটাল কত ছিল কিছুক্ষণ আগেই বললাম, ৮০,০০০ টাকা। আর ৮০,০০০ 10% ৮,০০০ টাকা হবে। অর্পণ, অর্পণের ক্যাপিটাল কত ছিল বল? ৬০,০০০ টাকা। তো ৬০,০০০ 10% ৬,০০০ টাকা হবে। তাহলে ৮ এর সাথে ৬ যোগ করলে ১৪,০০০ টাকা হয়ে গেল, বসে গেল। তারপর কি ছিল বল? ড্রয়িংস। ড্রয়িংস বলেছে কত? ড্রয়িংস বলেছে অরিত্র তুলেছে ২০,০০০, অর্পণ তুলেছে ১৫,০০০। তাহলে কেইট দিকে লিখবো আইওটি ইন্টারেস্ট অন ড্রয়িংস। কি লিখবো? অরিত্র, লিখবো অর্পণ। ২০,০০০ টাকা ইন্টু ১২% ৬/১২। এটা বুঝেছিস নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। এটা তো বলার কিছু নেই। কবে টাকা তুলেছে বলেনি বলে ধরে নিয়েছি বছরের মাঝখানে তুলেছে, তাই ৬/১২ করেছি। ২০,০০০ ছিল আরেকটা ১৫,০০০। ১৫,০০০ ইন্টু ১২% ইন্টু ৬/১২। তাহলে ২০,০০০ এর একবারে ১২% এর হাফ মানে ৬%। ২০,০০০ ৬%, ৬ দুগুণে ১২ মানে ১২০০ টাকা হচ্ছে। আর ওখানে ১৫,০০০ ৬% মানে ৯০০ টাকা। তাই হয়েছিল দেখ, ১২০০ আর ৯০০ ২১০০। আচ্ছা আর কি পয়েন্ট বলেছিল? আর একটাই পয়েন্ট বলেছিল তোর স্যালারি, তাই তো? স্যালারি। তাহলে ডেবিটে লিখবো কি? টু পার্টনার স্যালারি। অরিত্র আর অর্পণ। অরিত্রর স্যালারি বলেছিল কত? ১২,০০০ টাকা, আর অর্পণের বলেছিল ৯,০০০ টাকা। একদমই তো সোজা অঙ্ক দিয়েছিল। ১২,০০০ আর ৯,০০০ যোগ করে কত হলো? ২১,০০০ টাকা। ১,৫০,০০০ আর ২,১০০ করলে হচ্ছে ১,৫২,১০০। সেটা আবার এখানে লিখবো ১,৫২,১০০।
তাহলে 1,52,100 থেকে 14,000 আর 21,000 টাকা বাদ দে। ক্যালকুলেটর নে, ক্যালকুলেটর বাদ দে। বাদ দিয়ে বল 1,52,100 মাইনাস 14,000 মাইনাস 21,000 কত হচ্ছে? 1,17,100 মিলে গেছে অ্যান্সার। 1,17,100 যেটা বেরোলো তাকে বলে টু ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। অরিত্র আর অর্পণ, রেশিও কি ছিল অরিত্র আর অর্পণের মধ্যে? 3:1। তাহলে 1,17,100 ভাগ 4 ইন্টু 3 কত হচ্ছে? 87,825। 87,825 আর ওয়ানে কত হচ্ছে? 29,275। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট অঙ্ক। এর সাথে অরে থিওরি দিয়েছিল ট্রেড ডিফারেন্স বিটুইন ফিক্স ক্যাপিটাল ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল। ফিক্স ক্যাপিটাল সাথে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল পার্থক্য লিখবো। আচ্ছা, 4 দাগের অঙ্কটা কি বলেছে? বৃষ্টি লিমিটেড ফরফিটেড 500 shares of rupees 10 is fully called up. আচ্ছা, and non payment of final call মানে 3 টাকা, 1/2 of the forfeited shares reissue 8 টাকা করে। একদমই সোজা অঙ্ক দিয়েছে, একদমই সোজা অঙ্ক দিয়েছে। তাহলে প্রথমে ফরফিচারের জার্নালটা কর। 4 নম্বর অঙ্ক করে ফেলেছিস, এটা করে ফেলেছিস। ফরফিচার জার্নাল হবে, প্রথমে হবে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কতগুলো শেয়ার ফরফিট করছে বলে দিয়েছে। এখানে বলে দিই যে 5,000টা শেয়ার ফরফিট করবে 10 টাকা করে, মানে 50,000 টাকা। এবার প্রিমিয়াম তো অঙ্কে নেই, তাহলে কোনো ঝামেলা নেই। লিখবো কি টু কলস ইন এরিয়া, মানে যত টাকা দিতে পারে টু কলস ইন এরিয়া। কত টাকা পাওয়া যায়নি এখানে কোশ্চেনটা পড়ে দেখা যাক। নন পেমেন্ট অফ ফাইনাল কল 3 টাকা পাওয়া যায়নি, 5,000 ইন্টু 3 কত হবে? 15,000। তাহলে পাওয়া গেছে কত? 35,000 টাকা। টু শেয়ার ফরফিটেড, প্রথম জার্নাল কমপ্লিট। এবার যতগুলো শেয়ার ফরফিট হয়েছে তার হাফ কি হয়েছে? রিইস্যু হয়েছে, মানে 5,000-এর হাফ 2,500 রিইস্যু হয়েছে। রিইস্যু হলে টাকা আসছে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 2,500টা শেয়ার রিইস্যু হয়েছে 8 টাকা করে। তাহলে 2,500 ইন্টু 8 কত হচ্ছে? 20,000। তার মানে 10 টাকার মধ্যে 8 টাকা পেয়েছি, 2 টাকা পাইনি। তাহলে লিখবো কি শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট। 2,500 ইন্টু 2 5,000। এই বুঝতে পারলি? এই যে এইটাকে ডিসকাউন্ট বলে। এই যে লিখলাম শেয়ার ফরফিটেড, এটারই নাম ডিসকাউন্ট। এমসিকিউর জন্য তোর যদি মনে হয় লিখতে চাস ব্যাকেটে লিখে রাখতে, এটাকে ডিসকাউন্ট বলা হয়। যদি কখনো এমসিকিউর অ্যান্সার জানতে চাই, এই পোর্শনটাকে বলা হয় ডিসকাউন্ট। ঠিক আছে, এটাকে ডিসকাউন্ট বলা হয়। ঠিক আছে, 2,500 ইন্টু 2 5,000। অঙ্কগুলো করবি, এই যে তোর পরীক্ষায় এমসিকিউ কিন্তু এখান থেকে একটা আসবে। এই যে ছোট একটা অঙ্ক, এখান থেকে এমসিকিউ। আগের একটা পেজে কি দেখলি? আগে যে একটা পেজ করলাম, মানে এই পেজেই দেখলাম মডেল সেট 2 তে, এই সব মডেল সেট 10 এ কি দেখলি এমসিকিউটা? ও হয়তো কোনো অঙ্কে ক্যাপিটালিজমের এমসিকিউ বের করতে বলবে, বা কোনো অঙ্কে তোর কি বললো শুনছিস তো, শেয়ার ফরফিট ডিসকাউন্ট, বা কোনো অঙ্কে যেমন ধর বলবে যে এই শেয়ার ক্যাপিটালকে কত টাকা ডেবিট করব, বা পলিসি এর কথা বিভিন্ন, মানে এখান থেকে একটা এমসিকিউ, একটা থেকে দুটো এমসিকিউ আসবেই এখান থেকে। পার্টিকুলার 3টে জানার মধ্যে দুটো 3টে এমসিকিউ পেয়ে যাবে। সো প্রতিটা পয়েন্ট ভালো করে ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, টু কি লিখবো? টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা? 25,000 টাকা। আমি কি ঠিক করলাম? হ্যাঁ, 2,500 ইন্টু 10 25,000। লাস্ট জার্নাল হবে শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। তাহলে ফরফিটেড ক্রেডিট কত ছিল জানিস? ফরফিটেড ক্রেডিট ছিল 35,000 টাকা। ঠিক আছে, কতগুলো শেয়ারে? 5,000টা শেয়ারে, তাই তো? 5,000টা শেয়ারের এগেনস্টে তুই 35,000 টাকা পেয়েছিলি, কিন্তু কতগুলো শেয়ার বেচছিস? 2,500টা শেয়ার। 2,500 কত হবে? মাইনাস ফরফিটেড ডেবিট ছিল 5,000। ঠিক আছে, 7, 2,500 ইন্টু 7 করলে কত হয়ে যায়? 2,500 ইন্টু 7 17,500 মাইনাস 5 12,500 অ্যান্সার। হ্যাঁ, মিলে গেছে।
এর সঙ্গে থিওরি কি দিয়েছিল? ডিফারেন্স বিটুইন শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার। ঠিক আছে, হয়ে গেল। এই অঙ্কটা শেষ হয়ে গেল। দেখতে দেখতে দুটো অঙ্ক হয়ে গেল। এবার চল ডিবেঞ্চারের অঙ্ক কি দিয়েছে দেখ। ডিবেঞ্চার বলছে শ্রুতি লিমিটেড পারচেজ দ্য ফলোইং অ্যাসেটস ফ্রম চয়ন লিমিটেড। ঠিক আছে, তো শ্রুতি লিমিটেড, তাহলে তুই এখানে কার বইতে এন্ট্রি করবি? শ্রুতি লিমিটেডের বইতে এন্ট্রি করবি। ঠিক আছে, ইন দ্য বুকস অফ, আমি দেখলি সব কটার কিন্তু ইন দ্য বুকস অফ লেখা আছে না, এগুলো নিজেই লিখতে পারবি। আমি ডিবেঞ্চার অঙ্কর ক্ষেত্রে একটু লিখে দিচ্ছি, কেন দুজন পার্টির নাম লেখা আছে, কিন্তু গুলিয়ে যায় অনেকে কোনটা লিখতে যায়। আমি লিখে দিলাম যে কেনে তার বইতেই এন্ট্রি হয়, যে বেচে তার বইতে না, কিন্তু যে কিনছে, কিনছে কে? শ্রুতি, শ্রুতির বইতে এন্ট্রি হবে। ইন দ্য বুকস অফ শ্রুতি লিমিটেড, লিখবো জার্নাল। কি বলেছে এখানে? বলে শ্রুতি লিমিটেড অ্যাসেট কিনেছে চয়নের কাছ থেকে। কি কিনেছে? বিল্ডিং কিনেছে, মেশিন কিনেছে, স্টক কিনেছে। তো অ্যাসেট কিনলে অ্যাসেট বাড়ছে, তো অ্যাসেটগুলো দেখে দেখে ডেবিট কর। অ্যাসেটগুলো দেখে দেখে ডেবিট করতে হয়। প্রথমে লিখবো বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট। বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট কত হবে? 5,00,000 টাকা। ঠিক আছে তো। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট হবে 2,00,000 টাকা। স্টক অ্যাকাউন্ট ডেবিট হবে 1,50,000 টাকা। ঠিক আছে, আর কি বলেছে? বলছে এইগুলো কিনেছি কার থেকে? চয়নের থেকে। লিখবো টু চয়ন লিমিটেড। ঠিক আছে তো, টু চয়ন লিমিটেড। বলছে ইট ওয়াজ এগ্রিড দ্যাট দ্য পারচেস কনসিডারেশন 9,00,000 টাকা। আচ্ছা, খুব সুন্দর কথা বলে দিয়েছে। ঠিক আছে তো, এই যে আমি কিনছি কার থেকে? চয়নের থেকে, লিখবি টু চয়ন লিমিটেড। ঠিক আছে, চয়ন লিমিটেড। বুঝতে পারলি তো? তুই কার থেকে কিনছিস এই অ্যাসেট গুলো? এই চয়নের থেকে কিনছিস, তাই তো। আচ্ছা তুই বল দেখি কত টাকার অ্যাসেট কিনেছিস, দেখ কোশ্চেনের দিকে তাকা। 5,00,000 আর 2,00,000, 7,00,000, 8,50,000 টাকা। 8,50,000 টাকার অ্যাসেট কিনে ওকে দিয়েছিস কত টাকা? 9,00,000 টাকা। কালকের অঙ্কে কিন্তু এরকম বলেনি। কালকের অঙ্কে কেমন বলেছিল দেখ, মানে এগুলো খুব খুব জরুরি জিনিস। দু রকমের অঙ্কই হয় পরীক্ষায়। কোনো অঙ্কে তুই যত টাকার অ্যাসেট কিনবি তত টাকাই পেমেন্ট করবি। আবার কোনো অঙ্কে তুই যত টাকার অ্যাসেট কিনবি তার চেয়ে বেশিও পেমেন্ট করতে হইস, কমও পেমেন্ট করতে হইস। এই অঙ্কটা কি বলেছে? তুই যত টাকার অ্যাসেট কিনেছিস সেই টাকা পেমেন্ট করেছিস, নাকি তার বেশি করেছিস, নাকি কম করেছিস? বেশি করেছিস। এই দু ধরনের অঙ্ক তুই গুলিয়ে ফেললে চলবে না। আগে যতগুলো মানে ম্যাক্সিমাম অঙ্ক কি করতাম জানিস তো? যদি 1,00,000 টাকার অ্যাসেট কিনি 1,00,000 টাকায় পেমেন্ট করি, ম্যাক্সিমাম অঙ্ক এটাই ছিল। তো এটা একটু মানে একটু আলাদা থাকতেই পারে এরকম কোশ্চেন, এটা মাথায় রাখতে হবে। আর যখনই এরকম কোশ্চেন থাকবে না, বেশি পেমেন্ট বা কম পেমেন্ট, তখনই গুডউইল ক্যাপিটালিজম আসবে, আদারওয়াইজ আসবে না। যেমন কালকের অঙ্কটা যদি ভালো করে দেখি, যখন গুডউইল ক্যাপিটালিজম ছিল না, তুই ভালো করে খেয়াল কর দেখি গুডউইল ক্যাপিটাল কেন? আরে তুই তো সেম পেমেন্ট করেছিস, কি বললাম? লাভ লোকসান হলে তো ক্যাপিটালিজম আসবে। তাহলে তুই পেমেন্ট করলি কত? বল এখানে কত পেমেন্ট করলাম বলতো, কত লেখা আছে? 9,00,000। তাহলে 8,50,000 টাকার অ্যাসেট নিয়ে তুই 9,00,000 টাকা পেমেন্ট করেছিস, তাহলে কি বেশি পেমেন্ট করেছিস 50,000 টাকা। বেশি পেমেন্ট করাকে লস বলা হয়, লস মানে গুডউইল। তাহলে ডেবিটে হবে গুডউইল 50,000 টাকা, তাই তো? 50,000 হচ্ছে দেখতো টাকাটা। গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 50,000 টাকা। এই অঙ্কটা আমার খুব ভালো লেগেছে। এরকম অঙ্ক আমি আশা রাখি এরকম অঙ্কই পরীক্ষায় দিক, এরকম অঙ্কই পরীক্ষায় দেবে। তবে এর সঙ্গে একটা দুটো লাইবিলিটি বলে দিলে ভালো হয়, তাহলে একদম ফুল ফেজ অঙ্ক। মানে আর কিছু ঘোরাতে পারবে না অঙ্কের মধ্যে। ঠিক আছে তো, ও তো অ্যাসেট কিনেছে, ধর বললো কেইটার্সও কিনেছে, তখন কেইটার্সটা কেইট হয়েছে। জাস্ট একটুখানি এরকম তো দিতেই পারে কোশ্চেন, এগুলো তোকে অ্যালার্ট থাকতে হবে। আর এরকম অঙ্ক করানো আছে, করানো আছে মেন ক্লাসে তো প্রচুর করানো আছে। আচ্ছা যাই হোক, আমাদের এবার চয়নকে পেমেন্ট করব। চয়ন লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা চয়নকে পেমেন্ট করবো? 9,00,000 টাকা পেমেন্ট করতে হবে। কিসের মাধ্যমে পেমেন্ট করছি বল? চয়নকে কি দিয়েছি? অবশ্যই ডিবেঞ্চার দেবো, অবশ্যই ডিবেঞ্চার দেবো। এই পুরো টাকাটা ওকে ডিবেঞ্চার দিয়ে 10% ডিসকাউন্টে, তাই তো। তাহলে চয়ন লিমিটেড ডেবিট 9,00,000 টাকা লিখে এক লাইন ছেড়ে দিস, এক লাইন ছেড়ে দিস, কেননা ডিসকাউন্ট বসবে ওখানে, ওখানে ডিসকাউন্ট বসবে। কেননা আমি যদি ডিবেঞ্চারটা যদি ডিসকাউন্ট ইস্যু করি, আর ডিসকাউন্টে ইস্যু করতে পারি, আবার প্রিমিয়ামেও ইস্যু করতে পারি। প্রিমিয়ামে ইস্যু করলে প্রিমিয়াম কেইট হয়, ডিসকাউন্ট ইস্যু করলে ডিসকাউন্ট ডেবিট হয়, কারণ ডিসকাউন্ট তো খরচা। তাহলে ডেবিটে লিখবি কি? ডিসকাউন্ট অন ডিবেঞ্চার। অনেকে আবার আরো একটু সুন্দর কথা লেখে, অনেকে লিখে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। ঠিক আছে তো, আমি লিখলাম ডিসকাউন্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। টু কি হবে? কত পার্সেন্ট ডিবেঞ্চার দিচ্ছে রে বলতো ভাই? 12% ডিবেঞ্চার। তাহলে এখানে নিচে ওয়ার্কিংস করতে হবে, কারণ এই ওয়ার্কিংসটা করার জন্যই 1 নাম্বার আছে আলাদা।
তুই পুরো অঙ্ক না করতে বলে ওয়ার্কিংসটা করতে বলে 1 নম্বর দেবেই। আর এই ওয়ার্কিংস যদি না করে অঙ্ক মিলিয়ে দিয়ে চলে আসিস তোকে 3 নাম্বার দেবে। পুরো মিলে গেল 3 দেবে। তাও বলে দিলাম। নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যু কত হবে? 9 লাখ টাকা পেমেন্ট করতে হবে, 10% ডিসকাউন্ট হবে 90 টাকা, তাই তো? 10% ডিসকাউন্ট মানে কত? 90 টাকা। তাহলে 9 লাখকে 90 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 10,000। তাহলে 10,000 টা ডিবেঞ্চার দিবি, তাহলে ডিবেঞ্চার হবে কত? 10,000 ইন্টু 10 মানে না 100, 10,000 ইন্টু 100 মানে কত হচ্ছে? 10 লাখ টাকা। আর তাহলে ডিসকাউন্টে কত বসে গেল? 1 লাখ টাকা। ব্যাস অঙ্কটা শেষ হয়ে গেল। এই তো অঙ্ক ছিল। খুব ভালো, ভালো অঙ্ক। এই এখন তুই বলি এখনো পর্যন্ত এই পেজটা লিখেছে, মানে যেমন লাগলো পেজটা, এরকম পেজই এক্সপেক্টেড পরীক্ষায় আসার মতন পেজ এইগুলো। মানে এরকম পেপার যদি পরীক্ষায় আসে তাকে বলা হয় জলের মতন কোশ্চেন। 10 টা মডেল সেট যার, যার করা নেই, পড়ানোর দিনগুলো পড়তে, পড়তে আসিসনি, 10 টা মডেল সেট বারবার করে বলছি বাড়িতে করে রাখিস। যার, যার করা আছে এগুলো ঠিক আছে, এগুলো করা নেই অবশ্যই করে রাখিস। আমার তো মতে বলে আমি কি বলছি 10 টা মডেল সেট তুই স্কুলের টেস্টের কোশ্চেনও বন্ধ করে দে, যেগুলো করিয়েছিলাম আগে, আগে যেগুলো করিয়েছিলাম ওগুলো বন্ধ করে দে। এই 10 টা মডেল সেট আর কি যেন ওই 15 থেকে 24 আমার মনে হয় না আর কিছু করার দরকার আছে। এগুলো ভালো করে করতে হবে, ভালো করে। এবার যে বিভিন্ন 37 টা স্কুলের মধ্যে টোটাল স্কুল চেক হয়ে গেছে আর 35 টা স্কুল করব। ওইগুলো কি? ওইগুলো তোর প্র্যাকটিস লেভেলটা তোকে বাড়াবে। তোর প্র্যাকটিসটা কোন জায়গায় আছে ওটাকে চেকিং করা হবে। তুই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কত ভালো করে করেছিস আর 10 টা মডেল সেট কত ভালো করে করেছিস সেটা হচ্ছে ওই টেস্টের ওই কোয়েশ্চেনগুলো সব বোঝা যাবে। মানে ওই যে 37 টা স্কুলের কোয়েশ্চেন আছে আমি দেখে নিয়েছি, এমন কোনো কোয়েশ্চেন করেনি যে না পারার মতন। যে 10 টা মডেল সেট ভালো করে করা আছে ওই 37 টা স্কুল নিজে, নিজে বেরিয়ে যাবে। ওই যে টুকটাক একটু, একটু আটকাবে, হয়তো অ্যান্সার মিলবে না, ওইটুকুই সমস্যা হবে। এমন না যে হ্যাবক সমস্যা যে পারবো না করতে। কোনো সমস্যা হবে না। আমি দেখেছি। ও সমস্ত স্কুলে কোশ্চেনে কি কঠিন করতে পারে? ও শুধুমাত্র অ্যাডমিশন, রিটায়ারমেন্ট আর পড়াটা। আমি বলছি এই ৩ টে কোশ্চেনই মেক্সিমাম টাফ থাকবে। আর কিছু জায়গায় টাফ থাকবে। আমার যা মনে হলো এই কোশ্চেন দেখে যা বুঝে গেছি। ৬ নম্বর অঙ্ক কি বলছে? উদ্দীপন, সঙ্গম, সুনীত আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 3:2:1। এটা কিসের অঙ্ক দিয়ে? ডেথ এর অঙ্ক দিয়ে। অনেকগুলো পেজের পর ডেথ পেয়েছি। ডেথ। খুব ভালো পেজ। আমি চাইছিলাম ডেথ খুব একটা বেশি দেয়নি ডেথ। ঠিক আছে তো? মেক্সিমাম জায়গায় অ্যাডমিশন আর রিটায়ারমেন্টই দিয়েছে। আমি বলে দিচ্ছি এবছর পরীক্ষায় এক্সপেক্টেড আছে রিটায়ারমেন্ট ৬ নাম্বার আর এক্সপেক্টেড আছে অ্যাডমিশন ১০ নাম্বার। ডেথ আসার চান্স নেই। বাট করে এই মিসটা করবি না। হ্যাঁ, করে যাবি না এরকম করবি না। তাহলে নিজের সমস্যায় পড়ে যাবি। যদি পরীক্ষায় দিয়ে দেয়। দেখা গেল এমন একটা অঙ্ক দিয়ে দিল করে গেলি না, জলের মতন অঙ্ক দিয়েছে। ঠিক আছে তো? পরীক্ষার কোশ্চেন কিন্তু আমি বলে দিচ্ছি এবছর জলের মতন কোশ্চেন করে, তাও বলে দিলাম। খবর আছে জলের মতন কোশ্চেন করছি, জাস্ট পড়ে যেতে হবে, পড়াশোনা করে যা ঠিক করে। বলছে উদ্দীপন, সঙ্গম, সুনীত এটা বলে দিলাম ডেথ এর অঙ্ক দিয়েছে। তা মারা গেছে কে? অঙ্কটায় সুনীত মারা গেছে। আচ্ছা। যে মারা গেছে তাকে বুঝিস তো? মারা গেছে তার মানে ওকে লাল কালি করে দিই। বুঝিস তো? ওকে লাল কালি করে দিই। তাহলে বুঝতে পারবে মারা গেছে। যে লাল মানে মারা গেছে। ঠিক আছে তো? বুঝতে পারলি তো? আচ্ছা, সুনীত মারা গেছে। সুনীত মারা গেছে কবে? ৩১শে জুলাই মারা গেছে। তাহলে মার্চ মাসের ব্যালেন্স শিট দিয়েছে, জুলাই মাসে মারা গেছে। ও ব্যালেন্স শিট দেওয়ার কমাস পর মারা গেছে যখন? এপ্রিল, মে, জুন, জুলাই মানে ও আর ৪ মাস বিজনেস করেছে। ও আরো ৪ মাস বিজনেস করেছে। ঠিক আছে? ও আরো ৪ মাস বিজনেস করেছে। বুঝে গেলি ভাই? এই যে নীলকালি। ও মারা যাওয়ার পর আরো ৪ মাস বিজনেস করে। ৪ মাসের ওকে পাওনা আছে, পাওনাগুলো ওকে দিতে হবে। ঠিক আছে তো? আর অঙ্ক করার ক্ষেত্রে রিজার্ভটা মার্ক করে নিই, কারণ রিজার্ভে এন্ট্রি করতে হবে। এগুলো দেখে নিচ্ছি আগে। পুরো ব্যাপারটা পুরো একটা ওভারভিউ করে নিবি ব্যালেন্স শিটটা দেখে। এই তো এই অঙ্কটা তো পুরো এই অঙ্কটাই মানে বুঝিস তো এরকমই একটা অঙ্ক ইয়ারে আসে। একদম সেম টাইপের অঙ্কই এসছে ইয়ারে। ঠিক আছে? ১৬ সালে। আমি তো বললাম তাও আমি বলে দিচ্ছি পরীক্ষায় মানে তোদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আজ পর্যন্ত একবারই এসছে ডেট। একবারই এসছে আবার ১৬ সালে। ঠিক আছে তো? ১৫ সাল দিয়ে পরীক্ষা আরম্ভ হয়েছে বোর্ডের পরীক্ষা এই তোদের সিলেবাসের। তা ১৬ সালে একবারই হয়েছে। আর হয়নি। তো ওই বললাম ডেট একবারই এসছে। ক্যাপিটাল যত টাকা ছিল তার মধ্যে ইন্টারেস্ট ক্যাপিটালের মধ্যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইনক্লুড আছে। ঠিক আছে? মানে কি বলতে এই যে মানে নরমাল কথা বলছি, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। মানে যে এই যে সুনীত ব্যবসা থেকে যত টাকা পাবেন ও মারা গেছে। তো ওর টাকাটাও পাবে তো। ক্যাপিটাল টাকাও পাবে তার সাথে, সাথে ইন্টারেস্টের টাকাটাও পাবে 10%। ঠিক আছে? এ এখন তুই ভাবিস না যে স্যার 10% ইন্টারেস্টের টাকাটা ক্যাপিটালের মধ্যে সুনীতের মধ্যে ঢুকে আছে। সুনীতের মধ্যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল টাকা ঢুকে আছে। কোন তারিখ অবধি? মার্চ মাস অবধি ঢুকে আছে। মার্চ মাস অবধি যতটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল ছিল সেটা ঢোকা ছিল। তারপরেরটা কোথায়? তারপরেরটা থাকবে কি করে? তারপরেরটা করতে হবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10% পার অ্যানাম বলেছে। তাহলে এটা কি হবে? স্যার কি হবে বলুন না? আরে সুনীত ৯০,০০০ টাকা ক্যাপিটাল ছিল, তার 10% করবি, 10% তো ১ বছরের। তাহলে ও ৪ মাস বিজনেস ৪ মাসের কত হবে? ৪/১২।
তারপর বলছে স্যালারি পার মান্থ 2000 ইন্টু 4 হয়ে গেল 8,000 টাকা। ঠিক আছে তো? এখানে কিন্তু 2000 ইন্টু 12 হবে না। ও তো 4 মাস বিজনেস করেছে। তাই না? আর শেয়ার অফ প্রফিট অন দ্য বেসিস অফ প্রফিট লাস্ট ইয়ার প্রফিট। আগের বছর প্রফিট ছিল 1,80,000 টাকা। দেখ, ও তো 4 মাস বিজনেস করেছে, তাহলে 4 মাসের প্রফিটের টাকা ওকে দিতে হবে। স্যার তাহলে 4 মাসের প্রফিট কি করে করব? প্রফিট তো জেনারেলি বছরের শেষ দিন তৈরি করা হয়। তাহলে এক্ষেত্রে মনে করা হবে আগের বছর ব্যবসায় প্রফিট কত হয়েছিল? আগের বছর প্রফিট হয়েছিল 1,80,000 টাকা। তাহলে ওই 1,80,000 টাকার মধ্যে 4 মাসের প্রফিট বের কর, 4/12 করে 4 মাসের প্রফিট বের করলে কার প্রফিট বেরোবে এটা? সবার প্রফিট। ওর কত? ওর ভাগটা দিয়ে দিবি, হয়ে গেল। আর কি ছিল? রিজার্ভ। রিজার্ভ যে 60,000 টাকা ছিল, ওর ভাগ দিয়ে দিবি রিজার্ভের উপর। অঙ্ক শেষ। কিচ্ছু নেই। একদম সিম্পল অঙ্ক দিয়েছে। মানে জানা না থাকলেই অসুবিধা। জানা থাকলে তো কিছু ব্যাপারই নেই। এটা কি খুলতে হবে? বলেছে কার অ্যাকাউন্ট খুলতে বলেছে? হ্যাঁ, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে বলেছে। লেখ এস, মানে যে মারা গেছে তার ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে বলেছে। এই যে তোকে বলছি, যদি ডেথের অঙ্ক দেয় না, নিজেকে মনে করি করা থাকলে, নিজেকে মনে করি বোনাস অঙ্ক দিই। রিটায়ারমেন্ট করতে দেয়, রিটায়ারমেন্ট 6 দেয়। কত বড় অঙ্ক হচ্ছে। তুই দেখ এখানে 3 থেকে 4 লাইন অঙ্ক শেষ। 3 থেকে 4 লাইন অঙ্ক শেষ। তাহলে কি লিখবো? ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে আর ক্যাপিটাল কমবে ডেবিট দিকে। তাহলে এখানে কি লিখবো? প্রথমে লিখবো বাই ব্যালেন্স বিধি। কত ছিল বল? এস এর ক্যাপিটাল কত ছিল? 90,000 টাকা। তাহলে ক্রেডিট দিকে লিখবি বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মানে আইওসি 90,000 টাকা। ইন্টু 10% ইন্টু 4/12। কত হয়েছিল বলতো? করেছিলি? 90,000 ইন্টু 10% ইন্টু 4/12, 3,000 টাকা হয়েছিল। হয়ে গেল। আর কি ছিল? আর ছিল বাই স্যালারি। এগুলো সব করে করে দেখাতে হবে, হ্যাঁ? নাহলে তো নাম্বার কাটবে। 2,000 ইন্টু 4, 8,000 টাকা। তারপর কি ছিল? বাই শেয়ার অফ প্রফিট, শেষ অঙ্ক। ও আচ্ছা, হ্যাঁ, ওটা করবো রিজনটা। ভুলে যাই বারবার। শেয়ার অফ প্রফিট কত হয়েছে? 1,80,000 টাকা। এই 1,80,000 টাকা ইন্টু 4/12। এবার যে রিটায়ার যে মারা গেছে, তার নাম কি ছিল বলতো? সুনীল। শেয়ার 3 2 5 আর 1 6, 1/6। তাহলে করে ফেল। 1,80,000 3 দিয়ে ভাগ করলে 60,000, 60,000 6 দিয়ে ভাগ করলে 10,000 টাকা, তাই তো? লাস্টে হচ্ছে বাই রিজার্ভ। বাই রিজার্ভ। যদি বলি স্যার আমার পরীক্ষায় ডেট আসে, তাহলে কিরকম অঙ্ক? এরকমই অঙ্ক দেবে? দেখ না, এরকমই অঙ্ক দেবে। একটা তো গুডউইলের পয়েন্ট ঢুকিয়ে দেবে। একটা গুডউইল ট্রিটমেন্ট ঢুকিয়ে দেবে। গুডউইল ট্রিটমেন্ট কিচ্ছু না, এই রিটায়ারমেন্টের গুডউইলটাই এখানে বসে যাবে। সেম গুডউইল, ওই টেবিল এন্ট্রি। ওই টেবিল এন্ট্রি, বুঝতে পারলি তো? তাও এখানে ঝামেলাতেও জড়াতে হবে না, বুঝছিস তো? যদি গুডউইলও দেয়, ঝামেলাতেও জড়াতে হবে না। কি করবি বলতো? মানে এখানে কোনো ঝামেলা থাকবে না। ওই যে রিটায়ারমেন্ট অনেক কিছু টেবিল, এখানে টেবিল এন্ট্রি করতে হবে না। শুধু দেখবি যে মারা যাচ্ছে তার ভাগ কত, বের বসিয়ে দিবি। কেইট থেকে বসিয়ে দিবি, আর কিচ্ছু করতে হবে না। যে মারা যাচ্ছে তাই তো টাকা পাওয়ার কথা, কেইট থেকে বসিয়ে দিবি। আচ্ছা, রিজার্ভটা কত ছিল বল? 60,000 টাকা। 60,000 ইন্টু কত হবে? ওর ভাগটা কত ছিল? 4/12। এখানে কিন্তু আর কোনো মাসের গল্প হবে না। ঠিক আছে? এখানে রিজার্ভে কিন্তু মাসের গল্প হয় না। তো রিজার্ভ তো অলরেডি ভাগ করাই আছে। রিজার্ভ তো ভাগ করাই আছে, তাই না? 60,000 কে 60,000 কে 3 দিয়ে ভাগ করলে 20,000 টাকা হয়। রিজার্ভে 3:2 ছিল। ও, ওটা 3:2, আমি ভাবছি 4/12। না, সরি, ঠিকই ধরেছি, ভালো ধরে 1/6, সরি, আমি একটু ভুল করেছিলাম। 10,000 টাকা। কত হচ্ছে? 90 3 93 আর 8 হচ্ছে 101, 101 আর 10, 111 আর 10 21, 1,21,000 টাকা। এখানে কি লিখবো? টু এস এস এক্সিকিউটার্স অ্যাকাউন্ট, এই কথাটাই তোকে লিখতে হবে। কত টাকা? 1,21,000। শেষ। এর সাথে অরে কি থিওরি দিয়েছিল? বলছে হোয়াট ডু মিন বাই রিকনসিলিয়েশন পার্টনারশিপ ফার্ম? ক্লাসিফাই ইন, এটাকে ক্লাসিফাই করো। আন্ডার হুইচ সার্কামস্ট্যান্স রিকনসিলিয়েশন পার্টনারশিপ ফার্ম নিডেড? কি কি, মানে এটা এসে কি এখানে ছিল? কি কি পরিস্থিতিতে রিকনস্ট্রাকশন করার দরকার? এবং রিঅ্যাডমিশনের জন্য দরকার হয়, রিটায়ারমেন্টের সময় দরকার হয়, প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হলে দরকার হয়, ডেথ হলে দরকার, এইগুলো সমস্ত কারণ। তারপর আরো অনেক পয়েন্ট ছিল, আরো অনেক পয়েন্ট ছিল। এগুলো লিখবি। হয়ে গেল। 7 নম্বর অঙ্কটা করে শেয়ারের অঙ্ক দিয়েছে। শেয়ার, ইস্যু অফ শেয়ার। সুমনা লিমিটেড
ঠিক আছে, হ্যাড অ্যান অথরাইজড ক্যাপিটাল 30,000 শেয়ার্স অফ রুপিস 10 ইচ, দ্য কোম্পানি ইস্যুড 20,000 শেয়ার্স টু দ্য পাবলিক। কোম্পানি 20,000টা শেয়ার বেচতে চাইছে পাবলিকের কাছে 2 টাকা প্রিমিয়ামে, 2, 5, 7 আর 3, 10, 2, 12। ঠিক আছে, 2 টাকা প্রিমিয়াম ছিল অ্যালটমেন্টে। কতগুলো ফর্ম জমা পড়েছে? 25,000টা। 20,000টা শেয়ার বেচতে চায়, 25,000টা ফর্ম জমা পড়েছে। অতিরিক্ত 5,000টা যে ফর্ম জমা পড়েছে সেটা বলছে পোড়াটা করতে, পোড়াটা। এবার দেখি এটা কি মানে সিম্পল পোড়াটা নাকি তোর মানে কি বলবো কমপ্লিকেট পোড়াটা, মানে যেটা বলে না কমপ্লেক্স পোড়াটা বলেছে, বুঝতে পারলি? বা বলতে হয় অ্যাডভান্স লেভেলে পোড়াটা বলেছে, সেটা কোশ্চেন পড়ে দেখতে হবে। ঠিক আছে, তো বলছি এখানে বলেছে সিম্পল পোড়াটা। কেন? কারণ অ্যালটমেন্টে ফেল বলেনি, ফেল বলেছে কলে। যদি অ্যালটমেন্টে ফেল বলতো তাহলে কিন্তু এটা সিম্পল পড়াটা হতো না। ঠিক আছে, এটা স্পেশাল টাইপ সাম হয়ে যেত। ঠিক আছে, কম প্রশ্ন দিয়েছি, বুঝতে পারলি তো? পড়াটা তোর পরীক্ষায় থাকতে পারে, কিন্তু দেখতে হবে স্পেশাল টাইপ থাকবে কিনা। স্পেশাল টাইপ এবছর থাকবে। আচ্ছা দেখ শোন, এবার প্রথম জার্নাল লিখবো, 1 নম্বর জার্নাল, 7 দাগের অঙ্কটা। প্রথমে হচ্ছে কতগুলো ফর্ম জমা পড়েছে, 25,000টা ফর্ম জমা পড়েছে। 2 টাকা করে লিখো। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন 50,000, 50,000। এবার লিখবো শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। অ্যাপ্লিকেশন তো 50,000টা ডেবিট বসিয়ে দেবো। শেয়ার ক্যাপিটাল কতগুলো শেয়ার দিতে পারবে কোম্পানি বলেছিলাম প্রথমে? 20,000টা শেয়ার দেবে 2 টাকা করে, মানে 40,000। ঠিক আছে, টু টু কি হবে? অতিরিক্ত যে টাকাটা পেয়েছে সেটা অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করবো। কি লিখবো? টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কত? 5,000টা শেয়ার 2 টাকা করে, মানে 10,000 টাকা। এবার কোম্পানি শেয়ার হোল্ডারের কাছ থেকে অ্যালটমেন্টের টাকা চাইবে। জার্নাল হবে কি? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো শেয়ার? ওই তোর 20,000টা শেয়ার 5 টাকা করে হলে 1,00,000 টাকা হয়। টু কি লিখবো? শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, ক্যাপিটালে হবে 3 টাকা, মানে 60,000 টাকা, আর প্রিমিয়ামে 2 টাকা, মানে 40,000 টাকা। লিখবো টু সিকিউরিটিজ প্রিমিয়াম। এবার অ্যালটমেন্টের টাকা রিসিভড হওয়ার কথা, 1,00,000 টাকা পাওয়ার কথা, তার মধ্যে অলরেডি কত পেয়ে গেছি জানিস? 10 পেয়ে গেছিস, তাহলে পাবি কত আর? 90,000 টাকা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 90,000 টাকা টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 90,000 টাকা। হয়ে গেল, কমপ্লিট। এবার কি লিখবো? কোম্পানি এবার শেয়ার হোল্ডারের কাছ থেকে কিসের টাকা চাইবে? ফার্স্ট কলের টাকা চাইবে। লেখ শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট। না না, আলাদা দিয়েছে, ফার্স্ট কল ফাইনাল কল আলাদা দিয়েছে, বুঝেছিস খুঁজে? টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ফার্স্ট কলে কত? 3 টাকা করে, মানে 20,000 ইন্টু 3 করলে হবে 60,000। 60,000 ফার্স্ট কলের টাকা রিসিভড হবে। জার্নাল কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট অল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। ফার্স্ট কলে কত লিখবো? 60,000 টাকা। কতগুলো শেয়ার ফেল করেছে? একজন শেয়ার হোল্ডার ছিল, যার নাম ছিল শিবম। একজনই ফেল করেছে। কত? শিবম কতগুলো শেয়ার টাকা দিতে পারেনি? 1,000টা শেয়ার টাকা দিতে পারেনি। 1,000 ইন্টু কত করে ছিল বল? 3 টাকা, মানে 3,000 টাকা পাওয়া যায়নি। পাওয়া গেছে কত? 57,000 টাকা। হয়ে গেল। এবার কোম্পানি শেয়ার হোল্ডারের কাছ থেকে ফাইনাল কলের টাকা চাইবে। লেখ
শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে? ফাইনাল কল কত করে ছিল বল, 2 টাকা করে। তাহলে 20,000টা শেয়ার 2 টাকা করে হলে হয় 40,000 টাকা। 40,000, 40,000 হয়ে গেল। ফাইনাল কলের টাকা রিসিভড হবে। জার্নাল হবে কি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ফলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট। ফাইনাল কল কত করে ছিল, 40,000 টাকা। হায়ারটা শেয়ার কত করে, 2 টাকা করে, মানে 2,000 টাকা পাওয়া যায়নি, পাওয়া গেছে কত টাকা, 38,000 হয়ে গেল শেষ। আচ্ছা, ওরা কি ফরফিচার করতে বলেছে, ফরফিট করতে বলেছে? ও হ্যাঁ, অনেক কিছু দিয়েছে, ফরফিট করতে বলেছে। 1,000টা শেয়ারই পুরো ফরফিট করতে বলেছে। তা ফরফিট করলে জার্নাল কি হবে, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 1,000টা শেয়ার কত করে হবে, 10 টাকা করে। তার মানে কত হলো, 10,000 টাকা। প্রিমিয়াম ডেবিট হবে না, কারণ প্রিমিয়ামের টাকা দিতে পেরেছে। কি লিখবো, টু কলস ইন এরিয়ার। তাহলে কত হবে কলসিন এরিয়া, দেখ 2,000 টাকা, কারণ কলসিন এরিয়া ডেবিট করেছিলি কত, দেখ একটা 3,000 টাকা করেছিলি আর একটা 2,000 টাকা, 3 আর 2 5,000 টাকা। কলসিন এরিয়ার 5,000 টাকা, টু শেয়ার ফরফিটেড এটাও 5,000 টাকা হবে। আর কতগুলো শেয়ার রিইস্যু করতে বলেছে, এর মধ্যে 1,000টার মধ্যে 600টা শেয়ার রিইস্যু করেছি, ঠিক আছে, 8 টাকা করে। রিইস্যু করে টাকা আসতে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 600 × 8 মানে 4,800। তারপর লিখবো কি, শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট 600 × 2 1200 টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত হবে, 6,000। লাস্ট জার্নাল, শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। তাহলে ফরফিটেড ক্রেডিট কত ছিল বল, 5,000 টাকা ছিল তো, কতগুলো শেয়ারের জন্য ছিল, 1,000টা শেয়ারের এগেনস্টে 5,000 টাকা পেয়েছিলি, কিন্তু তুই এখন বেচছিস কতগুলো শেয়ার, 600টা শেয়ার। তাহলে এটা ফরফিটেড ক্রেডিট, এটা হলো মাইনাস ডেবিট কত, 1,200 টাকা। তাহলে 600 × 5 মানে 3,000, 3,000 থেকে 1,200 বাদ দিলে অ্যান্সার হবে 1,800 টাকা। মিলে গেছে, অ্যান্সার 1,800 টাকা। মানে অঙ্কটা কিন্তু কঠিন ছিল না, হয় 6 নম্বর ওয়াইজ হয়তো অঙ্কটা একটু বড় ধরো, ঠিক আছে। এই অঙ্কটা পরীক্ষায় দিলে দিতেই পারে, কিন্তু তোর পরীক্ষায় না, পরীক্ষায় এত বড় অঙ্ক দিলে না, তোর মনে হয় ন্যারেশন লিখতে দেবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ফাইনাল কলটা তোকে দেবে না পরীক্ষা, ঠিক আছে, তো ফার্স্ট কলেই ছেড়ে দেবে, একটাই কল বলবে, নাহলে অনেকটা অঙ্কটা বড় হয়েছে না। একসঙ্গে বলতে হবে।
তা এবার দেখ এরপরে যে অঙ্কটা করব আচ্ছা এর সঙ্গে অঙ্কটার সঙ্গে থিওরি অর দিয়েছিল সিকিউরিটিজ প্রিমিয়াম কাকে বলে আর সিকিউরিটিজ প্রিমিয়াম কি কি প্রয়োজনে কোম্পানি ব্যবহার করতে পারে আমি নোট দিয়ে দিয়েছিলাম একটা বুঝিস তো এই প্যাডে নোট প্যাডে লেখা ছিল সেখান থেকে ফটো দিয়ে দিয়েছিলাম তোদের সিকিউরিটিজ প্রিমিয়াম কাকে বলে এবং সিকিউরিটিজ প্রিমিয়াম কি কি প্রয়োজনে কোম্পানি ব্যবহার করতে পারে ঠিক আছে মানে হোয়াট ইজ সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যান্ড হোয়াট আর দ্য পারপাস ফর হুইচ সিকিউরিটিজ প্রিমিয়াম ক্যান বি ইউটিলাইজ বাই আ কোম্পানি। নেক্সট কি বলেছে আটেরটা সৌমজিৎ অ্যান্ড সৌমিক দুজন পার্টনার ছিল আচ্ছা ঠিক আছে থাকুক পার্টনার। এবার কি বলেছে এখানে অন 1/4/23 সুরদীপ ঠিক আছে সূর্যদীপ অ্যাডমিটেড ইন এ ফার্ম 1 মানে এখানে অ্যাডমিশনের অঙ্ক দিয়েছে কি যে অঙ্কটার মধ্যে এমন কিছু দিয়েছে ওই এই যে বহু বছর পর একটা পেজের অঙ্ক পেলাম বুঝিস তো এই যে আমি অ্যাকচুয়ালি বলছিলাম মানে এটা আমি অনেকক্ষণ ধরেই বলছিলাম যে পরীক্ষা মানে আমার যেটা মন বলছে এবছর যেরকম অ্যাডমিশনের পয়েন্টটা আসতে পারে এই পয়েন্টটা আমার খুব ইম্পর্টেন্ট লেগেছে এই বছরের জন্য পার্টিকুলার ওই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট আমার মনে হয় না বছর দেবে কারণ ক্যাপিটাল আজ পর্যন্ত কোনোদিন দেয়নি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই অ্যাডজাস্টমেন্ট আমার খুব ভালো লেগেছে এরকম অ্যাডজাস্টমেন্ট পরীক্ষায় দিতে পারে এরকম অ্যাডজাস্টমেন্ট বুঝলি এরকম বুঝলি অ্যাডজাস্টমেন্ট এই অ্যাডজাস্টমেন্টের কথা বলছি এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট আমি ভালো করে বুঝিয়েছি মনে দিয়ে শুনবি কিন্তু এখানে কি বলেছে আমি এই অঙ্কটা দুটো কেসে করাবো দুটো কেস বুঝতে পারছিস ভালো করে শুনবি কিন্তু দুটো কেসটা কি তোর এখানে কি বলছে সূর্যদেব উইল ব্রিং 50% অফ দ্য কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ সৌম্য মানে ওদের দুজনের যে কম্বাইন্ড ক্যাপিটাল হবে তার 50% আনবে হয় এরকম লাইন বলে দেবে আর না হলে বলে দেবে সূর্যদেব 50% ক্যাপিটাল আনবে কার 50% আনবে টোটাল ক্যাপিটাল 50% দুটোর মধ্যে একটা বলবে তোদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দুবার এরকম এসে এই পয়েন্টটা দুবার দিয়েছে এই পয়েন্ট পার্টিকুলার এই পয়েন্টটা দুবার দিয়েছে একটা 23 সালে দিয়েছে আর একটা খুব সম্ভবত 16 সালে দিয়েছে 23 সালে আর 16 সালে দুবার দিয়েছে এই পয়েন্টটা ঠিক আছে কিন্তু যেই পয়েন্টটা আমি বলছি সেই পয়েন্টটা কোনোদিন দেয়নি এবং কোনো টেস্ট পেপার পেজেও দেখিনি সেটা আমার খুব পয়েন্টটা ইম্পর্টেন্ট লেগেছে বললে যে টোটাল ক্যাপিটালের ওপর 50% টোটাল ক্যাপিটালের ওপর ঠিক আছে সেক্ষেত্রে কি করে করতে হবে সেটা আমি করে দিচ্ছি ঠিক আছে তো করে দিচ্ছি মানে মেন অঙ্ক করে নিই মেন অঙ্ক শেষ হয়ে গেলে ওটা বলে দেবো ঠিক আছে তো তাহলে ভালো অঙ্ক ছিল এটা নিউ রেশিও বলছে 2:1 বলছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খোলো পার্টনার্স ক্যাপিটাল খোলো ব্যালেন্স শিট খোলো তাহলে দাগগুলো কেটে নে আগে 8 দাগের অঙ্কটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুললাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুললাম 3টে পার্টনার আছে বল তাহলে ডেবিট ক্রেডিট পার্টনারদের নামগুলো একটু দেখে নিই কি কিছু সৌম্যজিৎ সৌমিক আর হচ্ছে তোর সূর্যদীপ তাহলে কিভাবে নাম লিখবো STSK যাই হোক পরীক্ষা হলে তো এরকম থাকবে না সৌম্যজিৎ পুরো নামটাই লিখে দাও হুম সৌম্যজিৎ আস্তে সৌমিক আর কি আছে এখানে সূর্যদেব সৌম্যজিৎ সৌমিক সূর্যদেব নেক্সট ব্যালেন্স শিট এদিকে লিখবো লাইবিলিটিস এদিকে লিখবো অ্যাসেটস তাহলে এক একটা করে আমরা করি প্রথমে ক্যাপিটালে ব্যালেন্সটা বসা সৌম্যজিতের 1,20,000 আর সৌমিকের 80 তাহলে এখানে লিখবো ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখবো বাই ব্যালেন্স বিডি বলে 1,20,000
আর এখানে লিখবো 80,000। ঠিক আছে তো? তারপর কি বলেছে, রিজার্ভ 80,000 টাকা ভাগ করবো 3:2 মানে 80কে 5 দেবে 16, 48 আর 32,000। লিখবো কি বাই রিজার্ভ বলে 48,000 আর 32,000 হয়ে গেল। কেইটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট না, তাহলে কেইটার্স লাইবিলিটি সাইডে লিখে দেয় 40,000 টাকা। বিলস পেবেল লাইবিলিটি সাইডে লিখ 10,000 টাকা। নেক্সট অ্যাসেট সাইডে চলে যায়, বিল্ডিং ছিল 1.5 লাখ টাকা, এখন তার ভ্যালু 1,70,000 হয়েছে। তাহলে অ্যাসেটে লিখ বিল্ডিং ছিল 1.5 লাখ টাকা, তার ভ্যালু 1,70,000 হয়েছে, মানে 20,000 টাকা বেড়ে গেছে। হলো কত? 1,70,000 যোগ দিয়ে লিখবি ইনক্রিজ। তাহলে কি লিখবো? বাই বিল্ডিং, রিভ্যালুয়েশন এইটা লিখবো বাই বিল্ডিং, এইট লিখে দিই, এদিকে ডেবিট লিখে দিই। বাই বিল্ডিং অ্যাকাউন্ট বলে কত টাকা? 20,000 টাকা। প্ল্যান্ট 90,000 টাকা ছিল, প্ল্যান্ট 10,000 টাকা কমে গেছে। প্ল্যান্ট 90,000 টাকা ছিল, এখন ডিক্রিজ হয়ে গেছে কত? 10,000 টাকা। বাদ দিয়ে 80,000 টাকা হবে। সঙ্গে সঙ্গে রিভ্যালুয়েশন ডেবিটে লেখ 10,000 টাকা টু প্ল্যান্ট বলে। টু প্ল্যান্ট অ্যাকাউন্ট বলে 10,000 টাকা। নেক্সট স্টক 45,000 টাকা ছিল, স্টক 10% কমে গেছে। তো ব্যালেন্স শিটে স্টক লেখ অ্যাসেটে, স্টক 45,000 টাকা ছিল, 10% রিডিউস করেছে 4,500। 45 থেকে 4,500 বাদ দিলে কত হবে? 40,500 টাকা। তাহলে লিখো টু স্টক, রিভিশন ডেবিটে লিখ টু স্টক কত টাকা? 4,500 টাকা। তারপর ডেটার্স, যা বিল্ডিং হয়ে গেছে, প্ল্যান্ট হয়ে গেছে, স্টক হয়ে গেছে। ডেটার্স 32,000 টাকা বোঝে, লেখ অ্যাসেটে লেখ ডেটার্স 32,000 টাকা। এবার কি বলেছে, প্রভিশন ওরা অলরেডি 2,000 টাকা দেখিয়ে দিয়েছিল, কিন্তু দেখাতে বলেছে কত? প্রভিশন 3,000 টাকা দেখাতে হবে, লেখ মাইনাস দিয়ে লেখ প্রভিশন 3,000 টাকা। 32 থেকে 3 বাদ দিলে কত হবে? 29,000 টাকা। ঠিক আছে, 32 থেকে 3 বাদ দিলে কত হবে? 29,000 টাকা। দেখাতে হবে 3, তুই দেখিয়েছিস কত? 2, তাহলে আরো 1,000 টাকা দেখাতে হবে। রিভার্সন ডেবিটে লেখ 1,000 টাকা টু প্রভিশন ফর ব্যাড ডেট। দেখিয়ে দে 3,000 মাইনাস 2,000 করে 1,000 টাকা হচ্ছে। নেক্সট কি বলেছে? ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স, ব্যালেন্স শিটে লেখ ক্যাশ অ্যান্ড ব্যাংক বলে, এই যে ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে লেখ ক্যাশ অ্যান্ড ব্যাংক বলে। আমি এখানে স্টার মেয়ে রাখলাম, মানে জানি না ওই টাকাটাই বসবে না, ওই টাকাটা বসবে না, ওই টাকাটার সঙ্গে আর কিছু অ্যাডলেস হবে। ঠিক আছে, অ্যাডলেস হবে। আচ্ছা, হয়ে গেল। এবার কি বলছে, ব্যবসা যে নতুন পার্টনার সূর্যদেব, ও 10,000 টাকা কি নিয়ে আসছে? প্রিমিয়ামের টাকা নিয়ে আসছে, ও প্রিমিয়াম নিয়ে আসছে। তাহলে তাহলে ওয়ার্কিংসটা করবো, এখানে ওয়ার্কিংস করি, কি লিখবো? এরপর লিখবো ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স অ্যাট দ্য এন্ড। এরপর লিখ ব্যালেন্স শিট, মানে নিচে লিখ ওয়ার্কিংস, ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স, ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স অ্যাট দ্য এন্ড। ঠিক আছে, বুঝলে কি লিখলাম? মানে বছরের শেষে ক্যাশ আর ব্যাংকে কত টাকা ব্যালেন্স থাকবে। ঠিক আছে, প্রথমে লেখ ওপেনিং এ কত পড়েছিল দেখ, ওপেনিং এ কত পড়েছিল বল? 15,000 টাকা। ঠিক আছে, বছরের শুরুতে 15,000 টাকা পড়েছিল। কি দেখছিস বল? ওয়ার্কিংসটার নাম লিখলাম ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স অ্যাট দ্য এন্ড, ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স অ্যাট দ্য এন্ড। ওয়ার্কিংসটার নাম লিখলাম ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স অ্যাট দ্য এন্ড। বছরের শেষে কত পড়েছিল ক্যাশ আর ব্যাংক ব্যালেন্সে, ক্যাশ আর ব্যাংকে কত পড়েছিল? এই
ডেবিট গুলো লিখিস না কেন? যেমন প্রথমে দেখ শেয়ার জার্নাল ব্যাংক অ্যাকাউন্ট ডট ডট ডেবিট লিখতে হবে তো, একটাও লিখিস নি তুই। আচ্ছা, ওপেনিং ব্যালেন্স কত ছিল? ক্যাশ আর ব্যাংক ব্যালেন্স শুরুতে 15,000 টাকা ছিল। নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসলো কত টাকা বল? এবার তো পড়লাম প্রিমিয়াম কত টাকা নিয়ে এসছে? 10,000 টাকা, বল না পড়। ওই প্রিমিয়াম কত টাকা নিয়ে এসছে? প্রিমিয়াম ফর গুডউইল 10,000 টাকা। 15 আর 10 25 হলো, পরে যোগ করলো। ঠিক আছে তো? এইবার আমরা শুনেছিলাম বা আমরা ক্লাসে করেছিলাম প্রিমিয়ামের টাকাটা কোন রেশিও ভাগ করতে হয়? স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে নিচে 1-2 লাইন ছেড়ে লেখ স্যাক্রিফাইসিং রেশিও বের কর। কেননা বের করতে হবে এই অঙ্কটায়, এটা জানিস, কোনো ডাউট নেই এখানে। স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলা কি? ওল্ড মাইনাস নিউ। পার্টনারদের নাম লেখ। সৌম্যজিৎ, সৌম্যজিৎ। ওল্ড রেশিও কত ছিল? 3/5 আর নিউ রেশিও 2:1 বলেছিল না লাস্ট লাইনে? তার মানে কত হয়? 2/5। 3/5 থেকে 2/5 বাদ দিলে কত হয়? 1/5। আর কি ছিল? সৌমিক, সৌমিক কত ছিল? 2/5, তাই তো? আর নিউ রেশিও কত ছিল? 2/5। তাহলে কত হলো? 0। তাহলে পুরো প্রিমিয়ামের টাকাটা কে নিয়ে নেবে? সৌম্যজিৎ নিয়ে নেবে, তাই তো? তাহলে এখানে লেখ পার্টনার্স ক্যাপিটাল চলে আয় বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে, বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে। আমার জায়গা নেই বলে আমি পিএফজি লিখলাম। ফুল ফর্ম বলতে পারি পিএফজি ফুল ফর্ম প্রিমিয়াম ফর গুডউইল। না, ক্যাশ অ্যান্ড ব্যাংক বলেছিল না? ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড। ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড। আমি ক্যাশ লিখলাম, কোনো সমস্যা, এতে কোনো সমস্যা নেই, এগুলোতে এইগুলো কোনো সমস্যা নেই, ঠিক আছে তো? আচ্ছা, প্রিমিয়াম ফর গুডউইল যেটা বললাম, প্রিমিয়ামের টাকাটা কে পাবে? এই অঙ্কটা পড়ে কি বলতে পারো? টাকাটা কার পাওয়ার কথা? পুরো টাকাটা সৌম্যজিতের পাওয়ার কথা, হ্যাঁ কি না? কেননা স্যাক্রিফাইসিং কে স্যাক্রিফাইস করেছে? সৌম্যজিৎ। তাহলে ওই টাকাটা পাবে, পুরো টাকাটা ওই পাবে। কত টাকা পাবে ও পুরো বল? পুরো 10,000 টাকা ওই তুলে নেবে। আর কোনো এন্ট্রি আছে? আমি বলছি আর কোনো এন্ট্রি নেই, এবার তোর মেলানোর কাজ। আর কোনো এন্ট্রি নেই, এবার মেলানোর কাজ। একদম সত্যি কথা বলতে 10 নম্বরের জন্য এটা অ্যাকচুয়ালি আইডিয়াল অঙ্ক তোদের বোর্ডে। একদম এরকম অঙ্কই পরীক্ষায় আসা উচিত, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু মানে লাস্ট, আমার এই অঙ্কটা ভালো লাগলো। এই অঙ্কটা বাড়িতে ভালো করে করবি। এই অঙ্কটা বাড়িতে ভালো করে করবি। ঠিক আছে তো? তাহলে আমরা মেলাই। ক্রেডিট দিকটা মেলা, রিভ্যালুয়েশন 20,000 টাকা। 20,000 টাকা থেকে তুই বাদ দিবি কত টাকা? 10, 4, 14, 15,500। 20,000 থেকে 15,500 বাদ দিলে রইল কত? 4,500। জাস্ট অ্যান্সারটা দেখ, 4,500 ওরা দিয়েছে। 4,500 দিয়েছে, অ্যান্সার মিলেছে। কি লিখবো? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কি লিখবো? প্রথমে লিখবো সৌম্যজিৎ, তারপর লিখবো সৌমিক, লাস্ট লিখবো কি? সূর্যদেব। ও তো অ্যাডমিট হয়েছে। ও আচ্ছা, সরি, আমি তো অন্য কিছু ভাবছিলাম। ঠিক আছে, হয়েছে। আহ, কি হবে? দুজনের মধ্যে ভাগ হবে সৌম্যজিৎ আর সৌমিক, ঠিক আছে? ও রেশিও ভাগ করতে গেলেই বললাম, বোঝা যেতে ভুল হচ্ছিল। ঠিক আছে তো? রেশিও কোন রেশিও ভাগ হবে? 3:2, 3 আর 2, মানে কত হচ্ছিল ভাগ করে? 2,700 আর 1,800। এটা ভাগ করে দে, এখানে পাঠা। এক লাইন ছেড়ে লিখবি। দেখ এখানে প্রিমিয়াম ফর গুডউইল লিখেছি না, তার নিচে এক লাইন ছেড়ে লিখবেন, ওখানে টাকাটা নিয়ে আসবে নতুন পার্টনার। দেখ এই অঙ্কটা এমন একটা অঙ্ক, যতগুলো অঙ্ক করেছিস ব্যবসায় নতুন পার্টনার যখন যে ব্যবসায় ঢুকতো, সে তাকে তো ক্যাপিটাল নিয়ে আসতে হতো, নিয়ে আসতো। কিন্তু এই অঙ্কটা ক্যাপিটাল নিয়ে আসেইনি, মানে এনেছে তো অবশ্যই, কিন্তু বলে দেয়নি। ওরা বলেছে তুমি এটা বের কর। এক লাইন ছেড়ে লিখলো। এখানে কি লিখবে জানিস? এক লাইন যেখানে ছাড়লাম ওখানে লিখে রাখ অ্যামাউন্ট ব্রট ইন। নিচে কি লিখবো? বাই রিভ্যালুয়েশন কত টাকা? 2,700 আর 1,800, হ্যাঁ কি না? প্রথমে সৌম্যর ঘরটা ব্যালেন্স কর। সৌম্যর ঘরটা 1,20,000 আর 48 কত হয়? 1,68,000 আর 10, 1,78,000। 1,78,000 আর 2,700 মানে 1,80,700। অ্যান্সার দেয়নি, যাই হোক 1,80,700 হয়ে গেল। এটা কি হবে? টু ব্যালেন্স সিডি, এই তো টু ব্যালেন্স সিডি বলে সৌম্যজিতের ব্যালেন্স কত হলো? 1,80,700, হ্যাঁ কি না? একই রকম সৌমিকেরটা কর 80 আর 32, 1,12,000, 1,12,000, 1,13,800।
1,13,800, এখানে ব্যালেন্স কত হবে? 1,13,800। আর তুই সূর্যদেবের তো করতে পারবি না, তুই জানিসই না, কি করে করবি তুই? ওয়ার্কিং স্কোর, ওয়ার্কিং স্কোর, ঠিক আছে, ওয়ার্কিং স্কোর প্রত্যেকে লেখ অ্যামাউন্ট ব্রট ইন, লেখ অ্যামাউন্ট ব্রট ইন বাই, কি লিখবো? সূর্যদেব না, অ্যামাউন্ট ব্রট ইন বাই সূর্যদেব। সূর্যদেব কত টাকা নিয়ে এসছে, তাই তো? ওয়ার্কিংস লেখ, লেখ ওয়ার্কিংস লেখ, কি লিখলি? অ্যামাউন্ট ব্রট ইন বাই সূর্যদেব, লিখেছিস তো? অ্যামাউন্ট ব্রট ইন বাই সূর্যদেব, কি লিখবি? কি লিখবি জানিস তো? এখানে লিখবি অ্যাডজাস্টেড ক্যাপিটাল, কি লিখবি? অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ, অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ, কি নাম ছিল প্রথমটার নাম? সৌম্যজিৎ। কত টাকা বের করলাম এই মাত্র? 1,80,500। সরি, সৌম্যজিৎ বের করলাম 1,80,700। তারপর লিখবো অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ সৌমিক, কত বের করলাম? 1,13,800 তো? টোটাল কর, 1,80,700 যোগ 1,13,800, কত হচ্ছে টোটাল? 2,94,500। যেটা বেরোলো তাকে বলা হয় কম্বাইন্ড, কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল, কি লিখবো? কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল, যেটা বেরোলো তাকে বলা হয় কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল। এই যে এইভাবে প্রপার এইভাবে লিখছি, যদি ফুল মার্কস পেতে হয়, ভালো নাম্বার পেতে হয়, তাহলে এইভাবেই তোকে পরীক্ষায় সাজাতে হবে, যেভাবে লিখছি কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল। এইবার তাহলে এই 2,94,500 তার কত পার্সেন্ট নিয়ে আসছে ও টাকাটা? 50%। কর। 47,000। 1,47,250, অ্যান্সার মিলেছে দেখ ওদের সঙ্গে, 1,47,250, ঠিক আছে? তাহলে লেখ ওখানে, কি লিখবো? এত টাকা নিয়ে আসলে আমার ব্যাংক বাড়বে, ওই যে ওয়ার্কিংস করেছিলাম না, ক্যাশ অ্যান্ড ব্যাংক এট দ্য এন্ড, ওখানে লেখ অ্যামাউন্ট ব্রট ইন। কত টাকা? 1,47,250 করে যোগ করে কত হচ্ছে? 1,72,250, ঠিক আছে? ক্যাশ অ্যান্ড ব্যাংকে কত বসলো? 1,72,250 লিখে দে। ক্যাশ অ্যান্ড ব্যাংকে লেখ 1,72,250, লিখেছিস? তাহলে নতুন পার্টনার নিয়ে আসলো কত? আবার বলছি 1,47,250 নিয়ে আসলো, যেটা করেছিলাম অ্যামাউন্ট ব্রট ইন বলে, সূর্যদেবের ঘরে লেখ 1,47,250, ব্যালেন্স টেনে দে 1,47,250, এখানে 1,47,250, ব্যালেন্স গুলো বসিয়ে দে, তারপর যোগ করে দে, অঙ্ক শেষ। ক্যাপিটাল সৌম্যজিৎ, সৌমিক, সূর্যদেব, সৌজিদের কত ছিল? 1,80,700, 1,13,800, 1,47,250, যোগ কর তিনটে, কত হয়েছে? 4,41,750, টোটাল কর, টোটাল কত? 4,91,700। মিলেছে। আর অ্যাসেট সাইডটা একজন কর দেখি। Yes. মিলে গেছে। Yes. 4,91,750, তাই তো? আচ্ছা, অঙ্কটা শেষ হয়ে গেল তো? এই অঙ্কটা যদি এরকম অ্যাডজাস্টমেন্ট, যদি বলুন অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ হলে, যদি চেঞ্জ হতো, যদি বলতো, যদি কোশ্চেন তোকে বলে দিত যে অ্যামাউন্ট, আমার সঙ্গে লিখে রাখ, অঙ্কটা শেষ হয়ে যাওয়ার পর লিখে রাখ, অ্যামাউন্ট ব্রট ইন বাই সূর্যদেব, বলতো সূর্যদেব যে টাকাটা এনেছে, ঠিক আছে, কত টাকা এনেছে এটা বলতো,
এই টাকাটা এনেছে, এই অ্যারো দিয়ে লিখলাম, বলতো 50%, আগেরটা কি বললো, আগের অঙ্কটা কি, মানে আগে যে অঙ্কটা করালাম যে অ্যাডমিশনের সূর্যদেব টাকাটা এনেছে, কি বলেছিল, 50% অফ দুজনের 50%, দুজনের ক্যাপিটাল যা ছিল তার 50%, এটাই বলেছিল তো। কি লেখা ছিল বল, কম্বাইন অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ সৌমিক আর সৌমিকের 50%। এখন যদি বললো 50% অফ টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম, যদি এরকম লাইন লিখে দিত তখন কি হতো, টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম যদি এই লাইন বলে তখন কি হতো, জাস্ট আর কিছু না, শুধু এইটুকুই। যদি বলে ক্যাপিটাল মানে ফার্মের ক্যাপিটাল মানে হোয়াট ইজ ফার্মের ক্যাপিটাল, ফার্মের ক্যাপিটাল মানে কি, ফার্মের ক্যাপিটাল মানে কার ক্যাপিটাল বল দেখি, সৌম্যজিৎ সৌমিক দুজনের, নাকি সৌম্যজিৎ সৌমিক আর হচ্ছে তোর সূর্যদেব, তিনজনের ক্যাপিটাল, তিনজনের ক্যাপিটাল যত তার 50% হয়নি, তাহলে তোকে সবার প্রথম কি বের করতে হবে এরকম অঙ্কের ক্ষেত্রে, সবার প্রথম তোকে বের করতে হবে টোটাল ক্যাপিটাল। কি বললাম, টোটাল ক্যাপিটাল। তো আগে যখন আগের অঙ্কগুলো করতাম ওই অ্যাডমিশনে, নতুনের ক্যাপিটাল এর থেকে তুই টোটাল ক্যাপিটাল বের করতে মনে হচ্ছে তো, আগের দিনে যে অঙ্কগুলো করছিলি নতুন পার্টনার ক্যাপিটাল বলে দিলে টোটাল ক্যাপিটাল বের করছিলাম, মনে পড়ছে কি করে, নতুন পার্টনার ক্যাপিটাল বলে দিয়েছিল, ধর সাপোজ ধর নতুন পার্টনার ক্যাপিটাল বলেছিল 10,000, নতুন পার্টনার শেয়ার ছিল 1/10, তুই বের করলি না 1 লাখ টাকা বের করে দিচ্ছিলি, নতুন পার্টনার ক্যাপিটাল বলে না দিলে কি করে বের করবি, দেখ কি করে টেকনিকটা দেখ, শুনতে হবে তোকে। কি করবি, এখানে লিখবি কি, লিখতে হবে কম্বাইন, ভালো করে দেখবি কি লিখছি, কম্বাইন অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ, কম্বাইন অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ সৌম্যজিৎ অ্যান্ড সৌমিক। তাহলে কত বেরোলো তোর বল, এই দুজনের কম্বাইন, সবার প্রথম দুজনের কম্বাইন ক্যাপিটাল বের করতে, সবার প্রথম এই অঙ্কে দুজনের কম্বাইন কত বের করেছিলি বল, 2,94,500। এটা তোকে সবার প্রথম বের করতে হবে, বুঝলি কি করে বের করতে হবে, এটা নিশ্চয় শেখাতে হবে, এটা কি করে বের করতে হবে, এটা কি শেখাতে হবে, এটা তো বুঝে গেছিস কি করে করলাম। আর কি লিখবো, কম্বাইন্ড শেয়ার, কম্বাইন্ড শেয়ার মানে প্রফিট শেয়ার অফ সৌম্যজিৎ অ্যান্ড সৌমিক, তাহলে দুজনের কম্বাইন্ড শেয়ার কত হবে, স্যার এটা কি করে বের করবো, সিম্পল ব্যাপার, তুই নিজেই পারবি। আমি তোকে বলছি কম্বাইন্ড শেয়ার কি করে বের করতে হবে, ধর ধর কোম্পানির প্রফিট 1 টাকা, নতুন পার্টনারের প্রফিট কত বলেছিল 1/5, নতুন পার্টনারের প্রফিট 1/5, তাহলে 1 থেকে 1/5 বাদ দিলে কত হয়, 4 তাহলে বাকি দুজনের 4/5, এটা কি বলা যায়, তুই একটা আইডিয়া করার চেষ্টা কর, দেখ কম্বাইন্ড ক্যাপিটাল মোটামুটি মানে ফার্মের ক্যাপিটাল বেরিয়ে যাচ্ছে, হিসাব করে দেখ, ছোটবেলায় যে ঐকিক নিয়ম ভালো করে মানে ইউনারি মেথড, 4/5 ইকুয়াল টু কত বেরোলো, 2,94,500, তাহলে 1 সমান সমান কত হলো, 2,94,500 ইন্টু 5/4, হ্যাঁ কি না, কত হচ্ছে, 3,68,125, এটা কি বেরোলো, এটা বেরোলো টোটাল ক্যাপিটাল। তাহলে বুঝতে পারলি এই অঙ্কটা টেকনিক কিভাবে করতে হয়, কিছু নেই অঙ্কর মধ্যে এমন কিচ্ছু কঠিন নয়, যদি জাস্ট একটু ঘুরিয়ে দিলাম টোটাল ক্যাপিটাল। আমাকে যদি কোশ্চেন করতে হলে আমি এই পয়েন্টটাই দেবো, ওই পয়েন্টটা কমন পয়েন্ট সবাই দেয়, এই পয়েন্টটা দেবো, এই পয়েন্টটা ভালো পয়েন্ট, যথেষ্ট ভালো পয়েন্ট, আর মেন ক্লাসে করানো ছিল, প্রচুর করানো ছিল, ঠিক আছে, 3,68,125, এর উপর কত পার্সেন্ট এনেছে, 50%, ব্যাস টোটাল ক্যাপিটাল এর 50% কত হচ্ছে, 1,84,062 টাকা, ঠিক আছে, ওই 65 63 কি জানো, এটা ফটো তুলে, ফটো তুলে দেখতে পাবেন, ফটো তুলে নিয়ে কত রেট একজন তুলে এটা দেখ। বাড়িতে ঢুকে নিস, ঠিক আছে, রাখ বাড়িতে ঢুকে নিস। বুঝতে পারলি, এটা মানে আমি 10টা মডেল সেট দেখলাম, কোনো পেজে এই পয়েন্টটা বলেনি, কিন্তু আমি বলে দিলাম, যদি বাই চান্স বলে বলতেই পারে, দেখ বলা, আর এটা বলা মানে আমি বলবো না কঠিন জিনিস, কঠিন জিনিস আমি বলবো না, কেন বইয়ের অঙ্ক, বই তোদের যে টেক্সট বুক আছে, টেক্সট বুকে এই পয়েন্ট আছে, ঠিক আছে তো, বাকি তো সেম আগের মতন, তো এই অঙ্কটা হয়ে গেল, বুঝিস তো। এবার দেখ কি 9-এর দাগের অঙ্ক, রেশিওর অঙ্ক দিয়ে, রেশিও তো সোজাই দিয়েছে, ডেপ্ট ইকুইটি রেশিও বের করতে বলেছে আর কারেন্ট রেশিও বের করতে বলেছে।
তো দেখ, লেখ ফর্মুলা লেখ, ডেট ইকুইটি রেশিও। লেখ ডেট ইকুইটি রেশিও, ফর্মুলা কি হবে? ডেট বাই ইকুইটি। তো ডেট বলতে অঙ্কে কি বেরিয়েছে? ডেট বলতে এখানে 12% ডিবেঞ্চার আর লং টার্ম লোন, ওপরে লিখবি 12% ডিবেঞ্চার প্লাস লং টার্ম লোন, এটা হচ্ছে ডেট। আর ইকুইটি বলতে এই অঙ্কে পারপাসে কি বলছে? শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ, আর তো কিছু নেই এই অঙ্কে। মানে ইকুইটি বের করার ফর্মুলার মধ্যে আরো অনেক কিছু আসে, কিন্তু এই অঙ্কে নেই। তাহলে ডিবেঞ্চার কত ছিল অঙ্কে? 1.5 লাখ টাকা। আর লোন কত ছিল? 50,000 টাকা। শেয়ার ক্যাপিটাল কত ছিল? 70,000 টাকা। রিজার্ভ কত ছিল? 30,000 টাকা। 2 লাখ বাই 1 লাখ, অ্যান্সার হলো 2:1। এটাই অ্যান্সার আছে, এটাই অ্যান্সার আছে, 2:1 হয়ে গেল। এবার করবো কি কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও, তাহলে কারেন্ট রেশিও বের করার ফর্মুলা লিখ, সিএ বাই সিএল। এই অঙ্কে সিএ বলতে কি কি আছে? ডেটার্স আছে আর ক্যাশ আছে, লিখবি ডেটার্স আছে আর ক্যাশ আছে। আর সিএল বলতে এই অঙ্কে কি কি আছে? ক্রেডিটার্স আছে আর ব্যাংক ওভারড্রাফট আছে। ক্রেডিটার্স আছে আর ব্যাংক ওটি আছে। ডেটার্স কত আছে? 70,000। ক্যাশ কত কত আছে? 30,000। ঠিক আছে তো? আচ্ছা, এদিকে ক্রেডিটার্স কত হয়? ক্রেডিটার্স আছে 40,000 আর ব্যাংক ওভারড্রাফট আছে 60,000। তাহলে কত হলো? 1 লাখ বাই 1 লাখ, অ্যান্সার কত হলো? 1:1। কত ইজি অঙ্ক, দেখ কিছু নেই অঙ্কটার মধ্যে, অঙ্কের কোনো লেভেলই নেই। হয়ে গেল। এর সঙ্গে অরের থিওরি কি লিখতে দিয়েছে? কুইক রেশিও। বল, কুইক রেশিও বের করার ফর্মুলা বল দেখি। কুইক রেশিও বের করার ফর্মুলাটা কি বল? কুইক অ্যাসেট বাই, আমি বলছি কুইক রেশিও বের করার ফর্মুলা কারেন্ট অ্যাসেটস। আমি লিখে দিচ্ছি, এগুলো তো জেনে রাখতে হবে না, তো যদি এসে কিউ দেয় যেখানেই দেয় বা থিওরি। কুইক রেশিও ফর্মুলা কি ছিল? কুইক রেশিও বের করার ফর্মুলা সিএ কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক মাইনাস প্রিপেড এক্সপেন্সেস, এটা ছিল, উপরে বসবে। ডিভাইডেড বাই কি ছিল? কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। হয়ে গেল কুইক। ফর্মুলা জেনে রাখ, অঙ্ক তোর কোনো সময় অঙ্ক দিল তো পেরিয়ে যাবি, ফর্মুলা জানলেই তো অঙ্ক পেরিয়ে যাবি। আচ্ছা, আরেকটা কি ছিল বল? কুইক রেশিও ছাড়া আর কি ছিল? প্রপ্রাইটারি রেশিও, চেষ্টা কর। না ভুল বল, প্রপার্টি রেশিও বের করার ফর্মুলা প্রপ্রাইটার্স ফান্ড। লিখছিস তো? ফর্মুলাগুলো লিখে নে, সুবিধা হবে তো। ফর্মুলা লিখে নে, পেজের সঙ্গে ফর্মুলাগুলো লিখে নে, তোর মনে থাকবে। একবার করে যখনই দেখবি না মনে পড়বে ফর্মুলাগুলো। যখনই থাকবে রেশিওর অঙ্কের সঙ্গে থিওরি গুলো, যে থিওরি ওয়ার্ড থাকবে না, ফর্মুলাগুলো লেখা প্র্যাকটিস করে নিবি, তো ফর্মুলা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? প্রপার্টি রেশিও বের করার ফর্মুলা কি? প্রপারাইটার্স ফান্ড বাই টোটাল অ্যাসেটস। লিখে নে, ফর্মুলাগুলো লিখে নে, সুবিধা হবে তোর। এবার দেখ, তুই বলিস, আমি যে বলছি জাস্ট, ধর কুইক রেশিওর অঙ্ক দিলে এমনি ইজিলি পেরিয়ে যাবি, কিছু নেই, জাস্ট ফর্মুলা দেখলে তুই অঙ্ক পেরিয়ে যাচ্ছিস। কিন্তু প্রপার্টি রেশিওর ফর্মুলা, স্যার টোটাল অ্যাসেট তো বুঝলাম, কিন্তু প্রপার্টাস ফান্ড, আরে ওই যে আগে অঙ্ক করলাম না, ইকুইটি মানে প্রপার্টাস ফান্ড। ইকুইটিরই আরেকটা নাম প্রপার্টাস ফান্ড, ঠিক আছে তো? ইকুইটিরই আরেকটা নাম প্রপার্টাস ফান্ড। তবে টোটাল অ্যাসেটস এর মধ্যে কি কি আসে? ফিক্স অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট, আর কিছু আসে? ফিক্স অ্যাসেট আর কারেন্ট অ্যাসেটস। তো হয়ে গেল, ফর্মুলা জানা থাকলে অনেক সুবিধা হয়। কি লিখে লিখে কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক মাইনাস প্রিপেড এক্সপেন্সেস ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। ঠিক আছে, লাস্ট ক্যাশ ফ্লো করবো, শেষ হয়ে যাবে। 11 নম্বর অঙ্ক, ঠিক আছে তো? 11 নম্বর কি বলেছে দেখ, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দিয়েছে, দেখতে পাচ্ছি এটা পুরোনো ফরম্যাটের অঙ্ক দিয়েছে, আর তোকে 3টে অ্যাক্টিভিটিসই করতে বলেছে, ঠিক আছে তো? এই অঙ্কটা ইয়ারেরই অঙ্ক, করানো অঙ্ক, বাট ঠিক আছে, চ আরো একবার করিয়ে দিই।
প্রথমে এ দিয়ে লিখবো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, লেখ কি লিখবো? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। সবার প্রথম লিখবো কি পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স, তাই তো বের করতে প্রফিট বিফোর ট্যাক্স। আমি বলো ওয়ার্কিংস করার দরকার নেই, এর মধ্যে সাজিয়ে দেন। প্রথমে কি লিখবি? নেট প্রফিট। কত বলেছে কোশ্চেনে? নেট প্রফিট কত বলেছে কোশ্চেন? খোঁজ। এই যে 50 ছিল 90 হলো, মানে কত হলো নেট প্রফিট? 40,000 টাকা। লেখ 40,000। কোন ঘরে লিখবি? প্রথম ঘরে লেখ 40,000 টাকা। এর সাথে কি কি যোগ করতে হয়? 3টে আইটেম যোগ করা শিখেছিলাম না? ট্রান্সফার টু রিজার্ভ, ডিভিডেন্ড আর ট্যাক্স। দেখতে এখানে কিছু আছে? হ্যাঁ, রিজার্ভ আছে। 30 ছিল 40 হলো, মানে 10,000 টাকা যোগ করবি। তাহলে যোগ দিয়ে লিখবি কি? ট্রান্সফার টু রিজার্ভ 10,000 টাকা। ট্রান্সফার টু রিজার্ভ 10,000 টাকা। আর কি ছিল? ডিভিডেন্ড ছিল, অঙ্কে আমরা খুঁজে পাইনি ডিভিডেন্ড। আর একটা ছিল ট্যাক্স, এটাও খুঁজে পাইনি। তার মানে 40-এর সঙ্গে 10 যোগ করে 50,000 টাকা হয়ে গেল কি? এটাই হচ্ছে পিবিটি, এটাই হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স। যেটা ওয়ার্কিংস করে করতাম, দরকার নেই, মেন অঙ্কেই করে দেবে। ঠিক আছে? 50,000 টাকা প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে লিখে দে এখানে প্রফিট বিফোর ট্যাক্স হয়ে গেল। এর সাথে যোগ করতে কি হতো? নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। এবার অঙ্কটা পড়ে দেখ, এখানে নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্স কি কি আছে দেখ, এক একটা করে বলছি। প্রথমে দেখ গুডউইলের দিকে তাকা। আমার পিএলটা হয়ে গেল, রাইট মেরে দিলাম। রিজার্ভ হয়ে গেছে, রাইট মেরে দিলাম। ঠিক আছে? আচ্ছা, গুডউইলের দিকে যদি তাকাস, গুডউইল রাইট মেরে দিচ্ছি। 60,000 ছিল 40,000 হলো, তাহলে গুডউইল কমলো কত? 20,000 টাকা। এটাকে বলে অ্যামোর্টাইজেশন অফ গুডউইল। 20,000 টাকা। লেখ লেখ অ্যামোর্টাইজেশন অফ গুডউইল। প্রথম ঘরে লিখলাম 20,000 টাকা। আর কি ছিল? আর একটা আইটেম হলেও হতে পারে। গুডউইল হয়ে গেছে। এইদিকে অ্যাসেট সাইডে কিছু নেই। লাইবিলিটি সাইড দেখ, একটা আইটেম থাকতে হয়, লোন। লোনটা দেখ, যেটা শিখিয়েছিলাম, লোন। লোন 50 ছিল, লোন 1,00,000 হলো। তাহলে তুই লোনটা নিয়েছিস কবে? বছরের শেষ দিন। বলে দিই, দেখ ওর ডেট বলে দিয়েছে। আর আমি বলতাম, আমরা যত অঙ্ক করছি ডেট বলতো না, আমরা ধরে নিতাম, তাই না? আমরা কি বলছিলাম? যদি ডেট কবে লোন নিয়েছে বা কবে লোন শোধ করেছে বলে না দিলে কি বলতাম? হয় বছরের শুরুতে লোন নিয়েছে, বা বছরের মাঝে লোন নিয়েছে, বা বছরের শেষে, যে কোনো একটা অ্যাজাম্পশন করতে বলতাম। কিন্তু এখানে তো বলে দিয়েছে, এখন তুই অ্যাজাম্পশন করতে পারবি না। তোকে বলেছে লোন নিয়েছিস কবে? বছরের শেষ দিন। অর্থাৎ 50,000 টাকা লোন নিয়েছিস কবে? বছরের শেষ দিন। তুই 50,000 টাকা ভাব, তুই লোন নিচ্ছিস কত? 50,000 টাকা। তুই 50,000 টাকা লোনটা নিয়েছিস কবে? বছরের শেষ দিন এসে 50,000 টাকা লোন নিয়েছিস। তাহলে তোকে কত টাকার উপর সুদ দিতে হবে? দুটো কোশ্চেন করছি, 50-50 অপশন দিয়ে দিলাম। 50,000 টাকার উপর ইন্টারেস্ট দিতে হবে, নাকি 1,00,000 টাকার উপর ইন্টারেস্ট দিতে হবে? বলতো কি? 50,000 টাকার উপর। দেখ ও ঠিক বলেছে, 50,000 টাকার উপর। আমার বছরের শুরুতে লোন ছিল 50,000 টাকা, আর বছরের শেষে গিয়ে লোনটা হলো 1,00,000 টাকা। তাহলে 50,000 টাকা লোন নিয়েছি, কবে লোন নিয়েছি? স্যার বছরের শেষ দিন লোন নিয়েছে। তাহলে বছরের শেষ দিন যদি লোন নিই, সুদ দেবো কেন? তাহলে আমি সুদ দেবো 50,000 টাকার উপর, সারা বছর সুদ দেবো। তাহলে 50,000 টাকার উপর কত পার্সেন্ট? 9% হবে। কত? 5 নং 45, 4,500 টাকা। তাহলে ইন্টারেস্ট অন লোন বলে 4,500 টাকা এর সঙ্গে অ্যাড হবে। ইন্টারেস্ট অন লোন বলে 50-এ 9%, 4,500 টাকা। কত হলো? 24,500 টাকা। যোগ কর। 74,500 টাকা। যেটা বেরোলো তাকে কি বলে? নিশ্চয়ই বুঝতে পেরেছিস। এটাকে বলে অপারেটিং প্রফিট। যেটা বেরোলো তাকে বলা হয় অপারেটিং প্রফিট। এবার দেখি, যোগ করি। এখানে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি গুলো, প্রথমে কারেন্ট লায়াবিলিটি দেখি। ক্রেডিটার্স 32 ছিল, 40 হলো। ক্রেডিটার্স বাড়বে। আর বিল পেবেল 8 ছিল, 15 হলো, বাড়বে। ঠিক আছে? আচ্ছা, এই দুটো আগে করে নিই। কি লিখবো? যোগ দিয়ে লিখবো ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। প্রথমে লিখবো ক্রেডিটার্স। ক্রেডিটার্স কত ছিল বল? 8,000 টাকা। আর বিলস পেবেল কত ছিল বল? ক্রেডিটার্স 8,000 টাকা, বিল পেবেল 7,000 টাকা। তাহলে 8 আর 7 যোগ করে কত হলো? 15,000 টাকা। 74,500 সঙ্গে 15 যোগ করে কত হলো? 89,500। হ্যাঁ কি না? এবার চলে আয়, কারেন্ট লায়াবিলিটি কমপ্লিট হয়ে গেল। এবার চলে আয়
কারেন্ট অ্যাসেটসে কারেন্ট অ্যাসেটস ইনভেন্টরি 60 ছিল 90 হলো, বাড়ছে মানে মাইনাস, ডেটার্স বাড়ছে মাইনাস, বিল রিসিভেবল বাড়ছে মাইনাস। তা এরকম অঙ্ক খুব ভালো লাগে, মজা লাগে, কেন বলছিস তো? মানে বুঝতে পারছিস তো? ধর এরকম কি থাকতো, একটা কারেন্ট লাইবিলিটি বাড়ছে একটা কমছে, তো তোকে দুবার লিখতে হবে, তাই না? তো এরকম জিনিস ভালো, বেটার অনেক। যাই হোক, তাহলে কি লিখবি? মাইনাস দিয়ে কি লিখবি বল? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে তো? বারবার সাজেশন দেবো, ক্যাশ ফ্লো থিওরিতেই যাবি না, এই থিওরিতেই যাবি, অঙ্কতে যাবি না। কারণ হচ্ছে কি বলতো, অঙ্ক করতে টাইমটা লাগবে। এবার দেখে নিবি, যদি তোর টাইম এভেলেবেল থাকে, যদি মোটামুটি 15 মিনিটও থাকে, 15-20 মিনিট থাকে, তাহলে ক্যাশ ফ্লো কর। ঠিক আছে, টাইমটা দেখে নিবি। ঠিক আছে, ক্যাশ ফ্লোটা লাস্টে রেখে দিবি, ক্যাশ ফ্লোটা না লাস্টে রেখে দিবি, বাকিগুলো আগে সব করে নিবি। দেখে নিবি, টাইমের উপর ম্যাটার করবে তোর টাইমটা কি আছে, টাইমটা কি আছে। দেখ শোন, যাই হোক, পরে দেখবো, এগুলো বলে দেবো আমি, অর্ডার সিকোয়েন্স বলে দেবো, কোনটা আগে পরে করতে হয় এটা আমি বলে দেবো। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে তো? কারেন্ট অ্যাসেট বলতে কি কি আছে এখানে? ইনভেন্টরি 30,000 টাকা, লেখ। ইনভেন্টরি মানে স্টক, প্রথম ঘরে লিখলাম 30,000 টাকা। আর কি ছিল বল? স্যার ডেটার্স ছিল, ডেটার্স তো 30,000 টাকা হবে। আর কি ছিল? বিল রিসিভেবল 12,000 টাকা হবে। তাহলে কত হলো? 60 আর 12 72, মাইনাস কর, কত হচ্ছে? 17,500 টাকা। দেখ অ্যান্সার মিলে গেছে, অ্যান্সার মিলে গেছে, অ্যান্সার মিলে গেছে, অপারেটিংটা মিলে গেছে। ঠিক আছে, দেখিস মানে ক্যাশ ফ্লো সবচেয়ে ক্রিটিক্যাল পোর্শন জানিস কোনটা? অপারেটিং। তুই যতগুলো অঙ্ক করবি দেখ, সবচেয়ে বড় কোন জায়গায় হয়? অপারেটিং। ইনভেস্টিং আর ফাইন্যান্সে কটা কটা করে হয়? খুব জলে একটা একটা। ফাইন্যান্সিং এ দুটো আইটেম থাকবে, ইনভেস্টিং এ একটা আইটেম থাকবে, ব্যাস শেষ হয়ে যাবে। এ, এবার বি দিয়ে লেখ, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কি বলেছে? ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে কি কি আছে এখানে? দেখ, ফিক্স অ্যাসেট 80 ছিল 1,70,000, মানে ফিক্স অ্যাসেট কিনছিস কত টাকা দিয়ে কিনছিস? কত টাকা দিয়ে কিনছিস? 70 আর 90,000 টাকা, তাই তো? তাহলে কি লিখবি? পারচেস অফ ফিক্স অ্যাসেট 90,000 টাকা। তা ফিক্স অ্যাসেট কিনতে গেলে টাকা আসবে না যাবে? যাবে, তাহলে -90 লিখবি, হ্যাঁ, প্লাস না কিন্তু, -90। তারপরে একটা পয়েন্ট ছিল ইনভেস্টমেন্ট, দেখ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট ছিল কত? স্যার ইনভেস্টমেন্ট ছিল ধরুন না 24,000 ছিল, না 24, রাউন্ডে বলি 24 ছিল, এখন স্যার 23 হয়েছে, মানে কি ইনভেস্টমেন্ট কি হয়েছে? কমে গেছে। তাহলে ইনভেস্টমেন্ট কমে কখন? বেচে দিলে কমে যায়, বেচে দিলে কমে যায়, বেচে দিলে কমে যায়। তো 24,400 ছিল, 23,000 হয়েছে, কর। তাহলে কত টাকায় বেচে দিয়েছিস? 1,400, তাই তো? তাহলে লিখবো কি? সেল অফ ইনভেস্টমেন্ট 1,400। 88,600। বাইরে ঘরে লিখবি -88,600, লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, সি। এটা মিলেছে ওদের সঙ্গে? ওদের সঙ্গে মেলেনি বলছে? যাক, পরে দেখবো, পরে দেখবো, আগে দেখে নি, এটা দেখে নাও। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, প্রথমে কি লিখবো? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস দেখি কি আছে। দুটোই আইটেম বেঁচে আছে, শেয়ার ক্যাপিটাল আর লোন। শেয়ার ক্যাপিটাল 1,10,000 ছিল, 1,40,000 হলো, 30,000 টাকা শেয়ার ইস্যু হয়েছে, লেখ। ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 30,000, লেখ। ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল কত টাকা? 30,000 টাকা, প্রথম ঘরে। নেক্সট কি বলেছে? লোন 50,000 টাকা লোন ছিল, 1,00,000 টাকা লোন হলো, মানে প্রতি 50,000 টাকা লোন নিয়েছিস, তাহলে টাকা আসছে, লিখবি লোন টেকেন 50,000 টাকা। কত হলো? 80,000 টাকা। মাইনাস করবো কি? ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন কত করেছিল আমরা শুরুতে? বল। 4,500। ব্যাস, মাইনাস করে দে, অঙ্ক শেষ।
75,500 যোগ কর 17,500 মাইনাস 88,600 প্লাস 75,500 কত হচ্ছে 4,400 টাকা। 4,400 টাকা, আশা করছি মিলেছে, বুঝিস তো? 4,400 টাকা যেটা বেরোলো তাকে বলা হয় নেট চেঞ্জ। নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এর সাথে যোগ করবো ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। কত ছিল? 12,000 টাকা হয়ে গেল। ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। মিলে গেছে ক্লোজিং। তাহলে ক্যাশ ফ্লো হয়ে গেলে এর সঙ্গে অরে কি থিওরি দিয়েছিল? হোয়াট ডু মিন বাই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আর মেনশন দ্য লিমিটেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে দেখ আমাদের যে এই বেবি কোনো টেস্ট ফ্লোরে যে 10টা মডেল সেট ছিল, 10টা মডেল সেট পুরোপুরি কমপ্লিট করে দিলাম। 10টা মডেল সেট পুরোপুরি কমপ্লিট করে দিলাম।